36 জন অলরেডি চলে আসছে। তোমরা কয়জন ক্লাস করো? স্যার আমরা 50 জন ক্লাস করি রেগুলার। 50? জি স্যার, 50-55। আচ্ছা, শেয়ার কথা বলো। 2 শেয়ার। স্যার আমি আছি স্যার। কে আছো? ফাহিম? স্যার ফাহিম। ফাহিম, তোমার তো খুঁজে পাচ্ছি না। আবার কথা বলো। ফাহিম, কথা বলো। জি স্যার, যাচ্ছে স্যার। তোমাকে পুরুষ বানাতে যাচ্ছি। তোমার নাম তো শুরুতে চলে আসার কথা, ফাহিম বললে। স্যার স্যার আমার রোল স্যার 70। 70? জি স্যার। হ্যাঁ, এখন কথা বলো। আবার আবার কথা বলো। স্যার স্যার আমি হ্যান্ড রেস করতে চাচ্ছি স্যার, হ্যান্ড রেস হচ্ছে না এখানে। বলো কি? হ্যান্ড রাইজ হবে না কেন? আচ্ছা, যাও। রোল নম্বর 70। তোমার নাম কি? ফাহিম? হ্যাঁ, পেয়ে গেছি। হ্যাঁ, যাও, তোমাকে পোস্ট বানিয়ে দিলাম। মুসাদ্দিক কি আছে? স্যার মুসিদা এখন আসেনি। আচ্ছা, যাও, কোনো কারণে আমার এখানে কারেন্ট ফেলিও নেট ফেলিও হলে তুমি কন্টিনিউ করো, কিছুক্ষণ পরে আমি আবার ব্যাক করে আসবো। আমাদের ক্লাস হচ্ছে 3:30 বা 4টা পর্যন্ত আমরা যতটুকু নিতে পারি। হ্যাঁ, তোমরা সবাই কথা শুনতে পাচ্ছ তো আমার? স্যার কো-হোস্ট তো স্যার হয়নি দেখতেছি। এই স্যার কি বলো শুনতে আমার? পাচ্ছি কথা। হ্যাঁ, আমার এখানে তো পুরুষ দেখাচ্ছে তোমাকে। হ্যাঁ, নাই হয়েছে এখন? এই স্যার তুমি তো আমার এখানে আসলে প্রবলেম হইতেছে স্যার, আমি এখানে হ্যান্ড রেস করতে পারতেছি না স্যার, কিছুই করতে পারতেছি না এখানে। ওটা তোমার ওখানে প্রবলেম তাহলে। যাই হোক, সমস্যা নাই। আরেকজন কে আছে? মুসাদ্দিক তো আসবে নাকি? তুমি ছাড়া আর কে হইতে পারে পোস্ট? স্যার আরেকজন তুষার ইমরানকে দিন স্যার, 17 তুষার 17, ইমরান। 17। তুষার ইমরান। তুষার ইমরানের 2টা কেন আইডি? জি 2টা স্যার। দিয়ে ঢুকছে কেন? ওই, তুমি 2টা আইডি স্যার দিয়ে ঢুকছো কেন? উনি একটা মোবাইল দিয়ে করে, একটা মোবাইল দিয়ে করে স্যার, একটা কম্পিউটার দিয়ে করে, এই জন্য স্যার। কয়টা লাগে একজনের? স্যার অনেকে স্যার কম্পিউটারে স্যার ইয়া থাকে না, মাইক্রোফোন থাকে না, এই জন্য স্যার অনেক সময় করা লাগে। ও, ঠিক আছে, ওকে দিয়ে দিলাম পোস্ট। কারণ কোনো কারণে তোমার এখানে বলতেছো প্রবলেম, তো তুমিও প্রবলেম হইলে আমারও প্রবলেম হইলে একজন সাপোর্ট দিতে হবে তো। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আমাদের বুঝতে লোকজন পারছি। অলরেডি 45 জন চলে আসছে। ঠিক আছে, 45 জন চলে আসছে। তো আমরা গত ক্লাসে কি পড়াইছি, খেয়াল আছে কিনা বলতে পারবে কেউ? গত ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম মনে আছে কিনা? বলো, কেউ একজন বলো। চ্যাপ্টার কি করেছেন? কিছু ম্যাথ করেছেন আর ওহম ফ্লো। হ্যাঁ, তোমারটা একটু আস্তে শুনতেছি কেন? একটু জোরে বলা যায় না? স্যার চ্যাপ্টার 2 করেছেন, ওহম ফ্লো হ্যাঁ, আর ম্যাথ করেছিলেন। জি জি। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ অসংখ্য। কোন পর্যন্ত পড়াইছে? স্যার আজকে কেবিএল কেসিএল পড়াবেন? আজকে কেবল কেসেল পড়াবো। জি স্যার বলছিলেন। আপনি বলেছিলেন স্যার। ধন্যবাদ, সুন্দর কথা বলেছেন। আপনার ওহমস ল পারেন তো? ওহমস ল কাকে বলে? জি স্যার। বলেন। স্থির তাপমাত্রায় কোনো পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহের দুই প্রান্তের বিয়োগফল থেকে সমানুপাতিক ও রেজিস্ট্যান্সে ব্যস্তানুপাতিক। বিসমান আয়ার। সেটাও হয়। নোড, ব্রাঞ্চ এন্ড লোবস, এটা তো আলোচনা করেছিলাম জি স্যার। নাকি? মনে আছে জি তো? স্যার। এগুলো রিডিং পড়ছিলেন আপনারা?
একটু রিডিং পড়তে হবে তো, রিডিং না পড়লে মনে থাকবে? হ্যাঁ, অ্যাটলিস্ট দুবার রিডিং পড়তে হবে। তো যা হোক, তাহলে আমরা আল্লাহর নাম দিয়ে শুরু করে দিচ্ছি না? আমাদের 47 জনের মতো উপস্থিত আছে। হ্যাঁ, কি দেখতে পাচ্ছেন আপনারা? এই যে কার্শফস ল, তাই না? আমরা এইসব আলোচনা করেছিলাম উপর টপিক গুলো, এগুলো কিন্তু দেখতে হবে নিজেরা। এই যে লুপ কাকে বলে, ব্রাঞ্চ কাকে বলে, এগুলো পরে কাজে লাগে, এগুলো আসবে আবার কথাগুলো প্রয়োজন হবে। হ্যাঁ, মনে আছে তো? নোট কাকে বলে? নোট, নোট, ব্রাঞ্চ, মনে আছে কিনা বলেন? জি স্যার, পড়াচ্ছি না এগুলো। বলো, নোট কাকে বলে? বলো না কেন, লেখাই তো আছে, তাকে বলো না। A node is the point of connection between two or more branches. স্যার, দুইটা ব্রাঞ্চের স্যার সংযোগস্থলকে নোট বলে স্যার। তারপরে হ্যাঁ, এটাতে কি বলছেন? নিজের ভাষায় বলেন, তো বইয়ের ভাষা। A branch represent a single element such as voltage source or a resistor. হ্যাঁ, একটা সিঙ্গেল এলিমেন্ট, যেখানে একটা ভোল্টেজ সোর্স থাকতে পারে বা একটা রেজিস্টর থাকতে পারে, এগুলো হচ্ছে একটা ব্রাঞ্চ। যেমন আমরা ছবি দেখতে পাচ্ছি কিনা, নোড, ব্রাঞ্চ, লুপের ছবি দেখতে পারতেছে। দেখতে পাচ্ছেন? তাহলে আমাদের এখানে যেটা আছে, যে আমরা এ থেকে, হ্যাঁ, এই যে এটা একটা ব্রাঞ্চ, বুঝতে পারছেন? আবার এই যে এখান থেকে এটা একটা ব্রাঞ্চ, দেখতে পারতেছি কিনা? জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে কয়টা ব্রাঞ্চ আছে বলেন দেখি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে এখানে 5টা ব্রাঞ্চ আছে। কয়টা নোড আছে বলেন তো দেখি, বলেন। স্যার 3টা। হ্যাঁ, 3টা। কিভাবে বুঝলাম? মানে এই যে পয়েন্ট গুলো একসাথে, ঠিক আছে, এই যে বি 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 হলো, এগুলো সব কিন্তু শর্ট সার্কিটটাকে সব মিলে কিন্তু এখানে একটা পয়েন্ট বলা হবে। এই যে নিচে যা আছে পুরোটা মিললে একটা পয়েন্ট। কে বুঝতেছে? এই যে এখানে একটা পয়েন্ট। তো এগুলো আমরা এখানে আছে 3টা নোট পেলাম, ঠিক আছে? লুপ কাকে বলে? লুপটাকে, a loop is any closed path in a circuit. কোন একটা সার্কিটের যে ক্লোজ পাথ, সেটাকে আমরা লুপ বলবো, ঠিক আছে? এই যে এগুলো হচ্ছে লুপ। দেখেন এখানে লুপ যেটা বলতে, আমরা যদি দেখি, যদি লিখতে চাই, এই যে অ্যাঙ্গেল করে, এটা একটা লুপ, বুঝতে পারছি কিনা? জি স্যার। জি স্যার। এই যে এটা একটা লুপ, এটা একটা লুপ, ঠিক আছে? এখান থেকে শুরু করে এভাবে ঘুরে এখানে আসলে এটা একটা লুপ, ঠিক আছে? এরকম যতগুলো লুপ করা যায়। মেইনলি যে ব্যাপারটা হচ্ছে, আপনাকে যেটা মনে রাখতে হবে, যে একটাকে আপনি ডাবল ইউজ করতে পারবেন না। মানে ডাবল ইউজ করা যাবে, কিন্তু সাথে কোনো একটা নতুন থাকতে হবে। যেমন আপনি যখন এই লুপটা চিন্তা করেছেন, এটা হয়ে গেল, এটা একটা লুপ হলো, এটা একটা লুপ হলো, এই থেকে এটা
এটা আসলে লুপের দরকার নেই, কারণ আপনি এই লুপের মধ্যে দুইটা চলে আসছে, এই লুপের চলে আসছে, কোন একটা নতুন রেজিস্টার বা ভোল্টেজ সোর্স অথবা কারেন্ট সোর্সকে যদি আপনি অ্যাড করতে পারেন, তাহলে সেটা একটা লুপের মধ্যে তৈরি হবে। আর যদি না হয় তাহলে ওটা লুপ বলা যাবে না, মানে একই জিনিসকে বারবার রিপিট করা যাবে না। কথা বুঝতে পারছি কিনা? জি স্যার। একজন বলছে কি, স্যার আসসালামু আলাইকুম, আমার এখানে অনেক সাউন্ড প্রোগ্রাম হচ্ছে বাসা নিচ্ছে, তাই তো সমস্যা কি? তোমার প্রোগ্রাম আমি কি করতে পারবো? আরেকজন বলছে আমি থার্ড ব্রাঞ্চে, এত 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 এক্সাম্পল দিতে হবে আমার, স্যার আমি এই ব্রাঞ্চে এত এত ব্রাঞ্চে ক্লাস করতে চাই, তো করবা, সমস্যা নেই তো। তারপর আরেকজন কি বললো? এই তো দুজন। স্যার এই কথা ক্লিয়ার শোনা যায় না, কোন কথা? মোশাররফ হোসেন, কি কথা শুনতে পাচ্ছ না তুমি? নেটওয়ার্কের প্রবলেম আছে, আমরা শুনতে পাচ্ছি। তোমার ওখানে সমস্যা থাকলে তো আমার কিছু করার নাই। তোমরা বাকিরা শুনতে পাচ্ছ কিনা? জি স্যার, ক্লিয়ার শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে তো আর সমস্যা নেই, দু একজন তো সমস্যা হবেই, আমার এখানে তো হইতে পারে। স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে, সমস্যা নেই। বাকি যারা আছে তারা বুঝে নেবে, ওরা যারা ক্লাস করতেছে সিআর প্লাস অন্য যারা ভালো পড়ে তাদের থেকে আবার ডিসকাস করবে নিজেরা, খালি এভাবে ক্লাস করলে তো হবে না, নিজেরা ডিসকাস করতে হবে না ভালো জানার জন্য। ওকে, তাহলে এখানে বলো তো, এখানে এই জিনিসটা আমার এই সার্কিটটাতে কয়টা লুপ আছে বলো, কে বলতে পারবা? 4টা স্যার। 4টা। আর কে বলতে পারবা? তিনটা। লুপের একটা সূত্র আছে। 2টা। হ্যাঁ, লুপের সূত্র আছে L প্লাস N মাইনাস 1। L কি ছিল জানা আছে? B হচ্ছে ব্রাঞ্চ, N হচ্ছে নোড, L হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট লুপস while satisfy the fundamental theorem of network technology. A network with B branch and nodes and independent loops will satisfy the fundamental theorem of network. এটা কিছু না। এখানে কেউ বললা 3টা, আর কেউ বললা কয়টা বলো, বাকিরা বুঝো নাই? এই যে একটা লুপ, এই একটা লুপ, একটা লুপ, হ্যাঁ, এখানে লুপ আছে মেইনলি আসলে 3টা। লুপ আরেকটা বেশি হইতো যদি এখানে অন্য কোনো একটা কি নতুন কোন এলিমেন্ট থাকতো, কারণ এই এলিমেন্টটা আমরা এই দুটো এখানে ব্যবহার হয়ে গেছে, এখানে লুপ হচ্ছে 3টা। ঠিক আছে, এটাকে একটা লুপ ধরা হয়, কিন্তু সে একই জিনিস রিপিট করে তো লাভ নাই। ওকে, তো যা হোক, আমরা এখন আজকে আলোচনা করার কথা কি কারশফস ল। কারশফস ল কাকে বলে মনে আছে? কারশফস ল বলো, কেউ জানো কিনা? কোন বিন্দুতে আগত এবং নির্গত কারেন্ট সমূহ সমান। তো কিন্তু ভালো এক্সপার্ট। আগত এবং নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল সমান। সমান না, যোগফল এসে 0। 0 দুইটা সমান। জি স্যার। শূন্য হবে। হ্যাঁ, বুঝতে পারছি। কারশফস ল আমি পড়ে শোনাচ্ছি, হ্যাঁ, তোমরা এটা ভালো করে পড়বা, বুঝছো? এই যে লেখা আছে, সুন্দর করে লেখা আছে। Kirchhoff's law, KCL, states that the algebraic sum of current entering a node or a closed boundary is 0. কোন একটা পয়েন্টে, এই যে আমি ধরতেছি পয়েন্টটা, দেখতে পাচ্ছ আমার? দেখতে পাচ্ছ কিনা? জি স্যার। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে আগত যত কারেন্ট আছে এবং নির্গত যত কারেন্ট আছে এদের যোগফল 0। একটা খেয়াল রাখতে হবে, আগত কারেন্টগুলো যদি তুমি পজিটিভ সাইন ধরো, নির্গত কারেন্ট গুলোকে নেগেটিভ সাইন ধরবো। যে কোনো একটাকে পজিটিভ, মানে একই ডিরেকশনে তো সেম, একটা উল্টা হলে একটাকে আমরা কি বলি? নেগেটিভ বলি, জানি সবাই।
জি স্যার। তো হ্যাঁ, আরেকটা জিনিস এখানে বলছে যে দুভাবে বলা যায় এক্সপ্লেনটা। একটা আছে যত কারেন্ট আছে আসলো আর গেল সবার যোগফল 0। সাপোজ ধরো কোনো একটা পয়েন্টে 5 এম্পিয়ার কারেন্ট আসলো, আবার 5 এম্পিয়ার কারেন্ট চলে গেল, ওই পয়েন্টে তো এখানে উৎপন্ন হয় না বা লসও হয় না। ওই পয়েন্টটা আসলো আর অন্যদিকে চলে গেল, তো যোগফল 0 হবে। ওই পয়েন্টে তার কোনো কারেন্ট থাকবে না, এই কারণে 0। অথবা যারা আসলো এবং যারা চলে গেল সমান, এখানে কেউ এসে বেড়াবে না। তো যে কয়টা কারেন্ট আসবে এবং সেই কারেন্টগুলোই ভাগ হয়ে যাবে। হয়তো 3টা পথে কারেন্ট আসলো, 2টা পথে কারেন্ট গেল, 3টা পথে 2 এম্পিয়ার 2 এম্পিয়ার 2 এম্পিয়ার করে কারেন্ট আসলো, আর 2টা পথে কারেন্ট চলে গেল 3 এম্পিয়ার 3 এম্পিয়ার করে। তাহলে কি হলো, 6 এম্পিয়ার আসলো 6 এম্পিয়ার চলে গেল। এই কথাটা বুঝছো কিনা? জি জি স্যার। স্যার। তাহলে তোমাদের সূত্রটা দেখো, এই যে I1 আসতেছে, হ্যাঁ I3 আসতেছে, I4 আসতেছে, আর যাচ্ছে কে কে I2 আর I5। তাহলে আমরা I1 প্লাস I3 প্লাস I4 ইকুয়াল লিখতে পারবো I2 প্লাস I5 ইকুয়াল, অথবা এই দুটো মাইনাস দিয়ে লিখতে পারবো এদের যোগফল 0। এই যে এখানে একটা সূত্র লিখেছি, এটা হচ্ছে অ্যাকচুয়াল সামেশন। তোমার এখানে কয়টা হবে তুমি তো জানো না, অনেকগুলো হতে পারে, 100টা কারেন্ট আসতে পারে, 50টা দিয়ে কারেন্ট যাইতে পারে। তাহলে এই ফর্মুলা হচ্ছে জেনারেল ফর্মুলা, ক্লিয়ার? আর এইটা আমরা বোঝার সুবিধার্থে আমরা এখানে যেটা করেছি, কি বুঝতেছে? এই যে ফর্মুলাটা দেখতে পাচ্ছ, এই দুটো আমরা সমানও বলতে পারি। তাহলে আমরা যে দাগটা দিলাম সেই দাগটা, এই দাগটা তোমরা ভালো করে করবা। এটা হচ্ছে মেন কথা। এই সংজ্ঞাটা দিবা, এটা দিবা, আর এই যে যেটা দেখাই দিলাম এইটা দিয়ে দেবা। কি কথা বুঝতেছে? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তুমি তো ভালো, সব ভালো বুঝো। তাহলে এই যে আমরা এই জিনিসটা, এই সূত্র মনে রাখবো, ক্লিয়ার? তারপর হচ্ছে the sum of the current entering a node is equal to the sum of the current leaving the node। আমি যে কথা বললাম, আগে তো কারণ কারেন্ট সমান, অথবা সবগুলো কারেন্টের যোগফল সমান। এই দুইটা হচ্ছে মেইন কথা, ক্লিয়ার? এখন বলো তো, কে এটা হচ্ছে কেসিএল গেল, হ্যাঁ? এই যে আমরা দেখলাম এই একটা কারেন্টের দেখালো, সিম্পল। এই যে একটা দেখতে পাচ্ছ তোমরা একটা সার্কিট, এই এ নাম্বার সার্কিটটা, জি জি স্যার। দেখো তো টোটাল আইটি সমান কত হবে, বলতে পারো কিনা? আইটি মানে কত হবে বলো? স্যার বলতেছি I2 equal I1 minus I2 plus I3। দেখে দেখে বলছো না আমি বুঝা বলছি? না স্যার বুঝা বলছি, মানে I1 প্রথম ফার্স্টটা ধরছি, পরে মানে I2 চলে যাচ্ছে যেহেতু তাহলে নেগেটিভ হবে, আবার I3 আসতেছে ওই বিন্দুটাতে, যে বিন্দুটাতে আপনি ওই যে IT যেখানে দেওয়া আছে আর কি সেখানে আসতেছে, মানে আসাটারে প্লাস ধরছি আর যাওয়াটারে মাইনাস ধরছি। হ্যাঁ, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ তোমাকে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে আসল কথা। হ্যাঁ, বাকিরা বুঝতেছো কিনা? খালি একজন বুঝতে হবে না। জি তো main আছে, তুমি এটাকে ঘুরায় লিখতে পারো। হ্যাঁ, যেমন 2টা কান আসতেছে আর এটা কান চলে যাচ্ছে। এরকম যদি আরো 5টা কান আসতো তাহলে সেগুলোর যোগফল হয়তো, আর যেগুলো চলে যাচ্ছে এগুলো মাইনাস হতো। এই জিনিসটাকে, এই 3টা কারেন্ট সোর্সকে আমরা, হ্যাঁ, এই 3টা কারেন্ট সোর্সকে আমরা কে সাজায়া একটা সোর্স বানাইতে পারি। এই যে সেটা, এটা হচ্ছে এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট সার্কিট। কি বলে এটাকে? ইকুইভ্যালেন্ট সার্কিট। ইকুইভ্যালেন্ট সার্কিট মানে অনেকগুলো সোর্স থাকতে পারে, কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স। ওই কারেন্ট সোর্স গুলোকে সবগুলোকে আমরা সমন্বয় করে একটা সোর্স বানাইলাম। ভোল্টেজ সোর্স যা ছিল সবগুলোকে আমরা সমন্বয় করে একটা সোর্স বানাইলাম।
মানে যে জিনিসটা সার্কিটটা হয় সিম্পল যে সার্কিটটা এটাকে বলা হয় ইকুইভ্যালেন্স সার্কিট। ঠিক আছে, ওকে। আরেকটা হচ্ছে কারশফস ভোল্টেজ ল। কেবলে যে জিনিসটা বলছে ওই ঘুরে ফিরে একই কথা। কেসিএল তো হচ্ছে কারেন্টকে নিয়ে বলছে, কেবল হচ্ছে ভোল্টেজকে নিয়ে বলছে। এখানে এই দেখো ছবিটা দেখতেছো তোমরা, এটা হচ্ছে জি স্যার। এই সূত্রটা, মানে যতগুলো ভোল্টেজ সোর্স থাকবে এবং ভোল্টেজ ড্রপ থাকবে, এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে ভোল্টেজ সোর্স আর একটা হচ্ছে ভোল্টেজ ড্রপ। ভোল্টেজ সোর্স কাকে বলে? ওই যে যেগুলো ব্যাটারি, যেগুলো সাপ্লাই দেয়, এগুলোকে বলে ভোল্টেজ সোর্স। আর যেগুলো রেজিস্টার, যেখানে ভোল্টেজটা ড্রপ হয়, এগুলোকে বলা হয় ভোল্টেজ ড্রপ। হ্যাঁ, রেজিস্টার একটা ভোল্টেজ ড্রপ হয়, এর ভিতরে কারেন্ট যায়, রেজিস্টার বাধা দেয়। ওই আমরা করেছি না বি ইকুয়াল আইআর। হ্যাঁ, ভোল্টেজ বের হয়, কারেন্ট এবং রেজিস্টারের গুণফল। ওই ভোল্টেজটা ওই রেজিস্টারে এক ড্রপ হয়ে যায়, ওখানে থেমে যায়, ওখানে বাধা দেয়। পরে ওই বাধা ভোল্টেজটাকে আমরা অন্য কাজে লাগাইতে পারি, অন্য কোথাও ব্যবহার করতে পারি। হ্যাঁ, সেখানে আরেকটা সার্কিট ব্যবহার করে তার একটু যে ভোল্টেজটা আমরা অন্য কাজে ব্যবহার করতে পারি, ওটাকে বলা হয় ভোল্টেজ ড্রপ। কে বুঝতেছে? জি স্যার। জি স্যার। সবাই খুব ভালো স্টুডেন্ট, সব বুঝে যাচ্ছে নাকি? না, এটা সহজ জিনিস বেশি, আসলে কঠিন কিছু নাই। ঠিক আছে, এই যে আমরা যে কারেন্টের বেলা যে সূত্র দেখেছি, এখানে ভোল্টেজের বেলা সে একই সূত্র। ঠিক আছে, কারেন্টের বেলা যে সূত্রটা দেখেছিলাম, ভোল্টেজের বেলা সে সেম সূত্র। কি দেখছো নাকি? হ্যাঁ, বুঝতেছে? হ্যাঁ, একটা সার্কিট দেখো, এই সিঙ্গেল অফ সার্কিট, এই যে সার্কিটটা আমি যে দেখাচ্ছি, এই সার্কিটটা, এই যে ভোল্টেজ সোর্সের প্লাস মাইনাস থাকে। আমরা যেহেতু ডিসি ভোল্টেজ ব্যবহার করলে প্লাস মাইনাস থাকে, এসি ভোল্টেজ থাকলে তো পরিবর্তনশীল হয়, প্রতি হাফ সাইকেলে চেঞ্জ হয়। আমরা এসি নেওয়ার পরে করবো, আমরা তো ডিসি সার্কিট নিয়ে করতেছি। এটা উপরটা হচ্ছে প্লাস, নিচেটা হচ্ছে মাইনাস, সিম্বল দেওয়া থাকে। আমরা সাধারণত এভাবে দিতে পারি অথবা এরকম দিতে পারি। তোমরা দেখো, এরকম একটা দাগ দে, এরকম একটা দাগ দে, এরকম একটা দাগ দেখেছ? ভোল্টেজ আমরা লিখি 10 ভোল্ট, 10 ভোল্ট, ওটাকে ডিসি লেখা যায় সংখ্যা। কে বুঝতেছি কিনা? এই বড় পজিটিভ যে লম্বা দাগটা বড়টাকে আমরা বলি পজিটিভ, আর এই ছোট দাগটাকে আমরা বলি নেগেটিভ। এটা বুঝে নিতে হয় যদি তোমার প্লাস মাইনাস দেওয়া না থাকে। আর এরকম গোল করে যদি প্লাস মাইনাস দেওয়া থাকে, তাহলে বস্তুর উপর টার্মিনালটা পজিটিভ, নিচে টার্মিনালটা হচ্ছে নেগেটিভ। ক্লিয়ার এই কথাটা? জি স্যার। আর একটা রেজিস্টারের ভিতর দিয়ে বা একটা লোডের ভিতর দিয়ে যখন কারেন্ট ফ্লো করবে, কারেন্ট যখন ঢুকবে সেটাকে ধরাবে প্লাস, এবং যেখানে কারেন্ট বের হয়ে যাবে সেটা হচ্ছে মাইনাস। যেটা ঢুকবে সেটা প্লাস, যেটা বের হয়ে যাবে সেটা হচ্ছে মাইনাস। বুঝছো? অ্যাকচুয়ালি রেজিস্টারের কোনো পোলারিটি নেই, রেজিস্টারের কোনো কিছু পোলারিটি রেজিস্টার আছে, বাট নর্মাল ক্ষেত্রে আমরা বলবো রেজিস্টারের কোনো পোলারিটি নেই। কারেন্ট ঢোকা এবং বের হওয়ার উপর দিয়ে বেস করে আমরা সেটাকে প্লাস মাইনাস ধরে নিব আর কি। প্লাস ধরে মানে এটা যে একটা ভোল্টেজ ড্রপ বলবো, এখানে যে একটা ভোল্টেজ ড্রপ হবে B2, এটারও তো পজিটিভিটি বলতে হবে। হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে একটা রেসপেক্টে আরেকটা কথা বলছি, দেখো একটা ইম্পর্টেন্ট কথা। আমরা এখানে এবি লিখি নেই, তোমাকে একটা কথা বলতেছি আমি। সাপোজ ধর এই পয়েন্টটাকে আমি এ দিলাম, এই পয়েন্টটাকে আমি বি দিলাম। আমি যদি বলি B2 সমান আমরা লিখতে পারবো, B2 সমান আমরা লিখতে পারবো BAB। দেখতে পাচ্ছি? এটা সমান BA। এটা লেখা যাবে কিনা কেউ বলতে পারবা? বাকিরা কেউ বলো। জি স্যার, লেখা যাবে স্যার। স্যার যদি সমান সমান আগে লিখে তাহলে স্যার মাইনাস দিয়ে লিখতে হবে। এই যে ইম্পর্টেন্ট কথা বলছে, তুমি লিখতে পারবো না, এখানে মাইনাস দেওয়া ছাড়া লিখতে পারবো না। কি দিতে হবে? মাইনাস দিয়ে কি দিতে হবে? এখানে একটা মাইনাস দিতে হবে। এখানে একটা মাইনাস দিতে হবে। খেয়াল রাখতে হবে, এটা যেটা বলা হচ্ছে BAB, মানে বি এর সাপেক্ষে এর ভোল্টেজ। BAB দ্বারা কি বলা হচ্ছে?
বি এর সাপেক্ষে এর ভোল্টেজ। তাহলে দেখো বি এর সাপেক্ষে এর ভোল্টেজ যে প্লাস, আর যদি আমি বলি এ এর সাপেক্ষে বি এর ভোল্টেজ, তাহলে এটা হবে মাইনাস। এই কারণে কখনো বি এর সাপেক্ষে এর ভোল্টেজ যেটা হবে, এটাকে যখন উল্টাই দিবা তাহলে ভোল্টেজটা উল্টে যাবে। এই কথা মনে রাখতে হবে, মনে থাকবে? জি স্যার মাইনাস হয়ে যাবে উল্টো। ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে যে কারেন্ট যেমন উল্টা দিকে গেলে উল্টা মাইনাস হয়ে যায় না, এটাও সেম সে একই জিনিস। ওকে, আমি যেটা কয়েকটা ইম্পর্টেন্ট কথা বললাম, এই যে এরকম দাগ দিলে বড়টা হচ্ছে পজিটিভ, ছোটটা হচ্ছে নেগেটিভ, এটাকে আমরা বলবো প্লাস আর এটাকে আমরা বলবো মাইনাস। এরকম গোল থাকলে লেখা থাকলে সেটা প্লাস মাইনাস বুঝে যাবে ইজিলি। তারপরে এরকম কারেন্ট যখন রেজিস্টার ভিতরে ঢুকবে সেটাকে আমরা বলবো প্লাস, বের হওয়াটা বলবো মাইনাস। এই যে এই লুপ যে দেখাচ্ছে এটা কারেন্টের ডিরেকশন দেখাচ্ছে এবং একটা লুপও দেখাচ্ছে। কে বুঝতে পারছে? জি স্যার। ওকে, ঠিক আছে, আমরা এখন বুঝতে পেরেছি। তাহলে এটা হচ্ছে দেখো, এখানে আমরা যদি এটা দেখি, এই যে B1 আর B4, তুমি দেখেছি লুপ চিন্তা করতে হবে। হ্যাঁ, লুপ চিন্তা করলে এরকম হবে। এই B1 তো ধরো যে আমি +1 দিয়ে বের হচ্ছে, কি দিয়ে বের হচ্ছে? +1। এটা হচ্ছে -2। দেখো তুমি যে কোনো একদিকে যেতে পারো, তুমি অ্যান্টি ক্লকওয়াইজ যেতে পারো, ক্লকওয়াইজ যেতে পারো। এখানে যেটা হচ্ছে ভোল্টেজ সোর্স, B1 B4 হচ্ছে ভোল্টেজ সোর্স, আর B2 B3 B5 হচ্ছে ভোল্টেজ ড্রপ। বলেছিলাম না, মনে আছে? তুমি যে কোনো ডিরেকশনে যেতে পারো, সমস্যা নাই। ভোল্টেজ সোর্স এবং ভোল্টেজ ড্রপের যোগফল 0। অথবা যে ভোল্টেজ সোর্স গুলো থাকবে তাদের যে সামেশন এবং ভোল্টেজ ড্রপগুলোর যে সামেশন, দুইটা সমান। মানে যার সোর্স উৎপন্ন হবে তাই তো ড্রপ হবে, এখানে তো নতুন কিছু জেনারেট হচ্ছে না। তুমি যেটা ব্যাটারি দিয়ে যে ভোল্টেজ সাপ্লাই দিবা আর এখানে যে লোড গুলো থাকবে, যে ড্রপটা হবে, ওই দুটো সমান। কথা বুঝতে পারতেছো কিনা? বিভিন্ন অ্যাঙ্গেলে বলতেছি, কথা কিন্তু সেম। স্যার কে বলছো? তোমার নাম কে? স্যার আসমা খাতুন। আসমা খাতুন, কিন্তু ভালোই রেসপন্স করছিল, বাকিদের তো রেসপন্স কম। তো তুমি হেল্প করবা, যারা যারা ভালো বোঝে বাকিদেরকে ডিসকাস করবা, গ্রুপ ডিসকাস করবা, জুমে নিজেরাও মিটিং করবা অথবা মেসেঞ্জার আছে। তো দেখো, আমি যদি এদিকে চিন্তা করতাম তাহলে দেখো +B1 -B2 -B3 +B4 -B5 = 0। তারপরে প্লাস গুলোকে এক সাইডে রাখলাম, মাইনাস গুলোকে এক সাইডে রাখলাম। দেখো এরকম হয়ে যাবে, চিন্তা করে দেখো একটু এটা হয় কিনা। তারপর লিখেছে সাম অফ ভোল্টেজ ড্রপস ইকুয়াল সাম অফ ভোল্টেজ রাইজ। ভোল্টেজ ড্রপ বলতে আমরা বোঝাচ্ছি রেজিস্টরের যে অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ গুলো হচ্ছে, আর রাইজ বলতে আমরা বোঝাচ্ছি যে ভোল্টেজ সোর্স গুলো আসছে, সোর্স গুলো ভোল্টেজ উৎপন্ন করে বা সাপ্লাই দেয়, এখানে দেখতে রাইজ বলতেছে। ক্লিয়ার কথাটা? জি স্যার। এইগুলো হচ্ছে তোমার বোঝার জন্য লিখেছি, ব্যাখ্যা। আমি কথাগুলো বলে ফেলছি, তো তোমরা এগুলো পড়বা, ঠিক আছে? এগুলো রিডিং করবা। এই দেখো এখানে একটা বিএবি, এই একটা টার্মিনাল বানাইছে এ, একটা টার্মিনাল হচ্ছে বি। এখানে B1 B2 B3 তিনটা ব্যাটারি লাগাই দিছি। খেয়াল করো, এটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস, তাহলে এই ফর্মুলাটা হবে। আমি যদি উপর থেকে নিচে আসি, বিএবি বলি, কি বলি? বিএবি বলি। বিএবি মানে হচ্ছে বি এর রেসপেক্টে এর ভোল্টেজ, বি এর রেসপেক্টে এর ভোল্টেজ। মনে থাকবে পরের সবসময় পরেরটার রেসপেক্টে প্রথমটা ভোল্টেজ বলে। কোনো একটা ভোল্টেজ বের করতে হলে তো কারণ রেফারেন্স লাগে। তোমাকে আমি যদি বলি তুমি লম্বা, এই কথাটা শুদ্ধ হবে না ভুল হবে? বলতে পারবা? ভুল হবে। কেন ভুল হবে? কারোর সাপেক্ষে বলতে হবে, কারোর সাথে তুলনা করতে হবে। হ্যাঁ, এই তো বুঝতে পারছি। কারোর সাপেক্ষে তুমি হয়তো অনেকের তুলনায় লম্বা, আবার তুমি অনেকের তুলনায় খাটো। কথা বুঝতেছে? তাহলে সাপেক্ষে বলতে হবে। যেগুলো ভোল্টেজ বলি 5 ভোল্ট। কে কথা বলতেছো? তোমার ওখানে নয় অনেক। তো যাও, সাপেক্ষে বলতে হবে। তাহলে এখানে যেটা আমরা বললাম, দেখো যে লিখেছে এখানে বিএবি, দেখেছো?
বিএবি বিএবি, হ্যাঁ দেখেছি। তাহলে বিএবি মানে বি এর এক্সপেক্টে যাবে, বি থেকে যাবে এর দিকে। তাহলে হচ্ছে -B3 প্লাস B2 প্লাস B1। এই যে মাথা দিয়ে বের হচ্ছে, মাইনাস দিয়ে বের হচ্ছে, প্লাস দিয়ে বের হচ্ছে, প্লাস দিয়ে বের হচ্ছে। তাহলে বি এর সাথে এ যখন হবে তখন এটা হবে। যদি বলতো এখানে বি বি এ, তাহলে উল্টা দিক থেকে আসতে হবে। দেখি তাহলে স্যার -B1 -B2 প্লাস B3। প্লাস B3, এই তো বুঝে ফেলছি। ঠিক আছে, এই যে নিচে লাগছে অরিজিনাল সার্কিট আবার কি ইকুইভ্যালেন্স সার্কিট। বললাম না, ইকুইভ্যালেন্স সার্কিট মানে হচ্ছে ছোট করে সামেশন করা, সেটাকে আমরা বলি ইকুইভ্যালেন্স সার্কিট। ঠিক আছে, বুঝতে পারছি। এগুলো দেখো তো বুঝো কিনা। করে দেওয়া আছে একটা সিম্পল 20 ভোল্টের একটা ভোল্টেজ দেওয়া হচ্ছে 2 ওহম। স্যার এই অঙ্কগুলো আমাদের করতে দিয়েছিলেন স্যার, এইগুলো আপনি? ও করছেন আপনারা? জি স্যার, 2টা অঙ্ক করছি আমরা। হ্যাঁ, কে কি করছেন হাত তোলেন, বলেন কজন করছেন? এগুলো তো করতে দেয় নাই স্যার। তো হয়ে গেল, 2জন রাইজ করছে। আচ্ছা, যারা করো নাই তাহলে সেটা সামনের ক্লাসে করে ফেলবো। হ্যাঁ, আজকে বুঝাই দিলাম যেহেতু, করে ফেলবো। ঠিক আছে, দেখো তো এই অঙ্কটা বুঝো কিনা। কি বের করতে বলছে? কিছু বের করতে বলছে? কারেন্ট বের করতে বলছে। তো সিম্পল জিনিস। হ্যাঁ, এত ভোল্ট দেওয়া আছে আর 2টা রেজিস্টার দেওয়া আছে, এই 2টা রেজিস্টার যোগ করে ভোল্টেজকে ভাগ করলে তো বের হয়ে গেল কত কারেন্ট ফ্লো হবে। এবং কেসিএল তারপর হ্যাঁ বলো। কেসিএল প্রয়োগ করলে তো বের করা যাবে কারেন্ট, তাহলে তো হবে। হ্যাঁ, সিম্পল ওহমস ল ফার্স্টে বের করবো। ওহমস ল বলতে কি, তোমার আগে তো জানতে হবে কারেন্টটা। এই কারেন্ট জানার জন্য যে কাজটা করতে হবে, হ্যাঁ, তোমার এখানকার টোটাল ভোল্টেজ জানো। সিম্পল রেজিস্টার সিরিজ সার্কিট এটা। এই রেজিস্টার যেটা আছে ভোল্টেজকে এখানে টোটাল রেজিস্টার যেটা আছে এটা গুণফল দিয়ে ভাগ করলে এখানে কারেন্টটা বের হয়ে যাবে। বুঝতে পারতেছো কিনা? জি স্যার, I = B/R। এগুলো তো অনেক মানে করে করছে আর কি, তোমাকে সূত্র ফেলে দেখায় কেবল কেসিএল দিয়ে করছে। এটা কিন্তু সিম্পল সার্কিট দিয়েও করা যাবে। হ্যাঁ, ওহমস ল দিয়ে। সাপোজ ধরো তুমি জানো যে এখন এই সিম্পল সার্কিট এখানে টোটাল রেজিস্ট্যান্স কত, তুমি এগুলো শিখছো না? RT টোটাল রেজিস্ট্যান্স কত বলতে পারবা? 2 + 3 5 ওহম। 5 ওহম। হ্যাঁ, 5 ওহম। তাহলে টোটাল কারেন্ট বের হবে কত? ভোল্টেজ সূত্র আমরা জানি, I = হচ্ছে V/R। তাহলে কত হবে? 4 এম্পিয়ার। 4 এম্পিয়ার। তাহলে তোমার এই V1 ভোল্টেজটা কত হবে বলতে পারবা? এখান থেকে কারেন্ট ফ্লো করতেছে হচ্ছে 4 এম্পিয়ার, তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে 2 এম্পিয়ার। তাহলে এখানকার ভোল্টেজের সূত্র হচ্ছে, আমি যদি এখানে করি V1 স্যার 8 ভোল্ট, 8 ভোল্ট আসছে স্যার। 8 ভোল্ট। হ্যাঁ, 2 × 4 কারেন্ট। এটা সূত্র হচ্ছে V1 × I, যে কারেন্টটা যাচ্ছে এটা হচ্ছে I, জি স্যার। সমান হচ্ছে 8 ভোল্ট। বুঝতে পারছে? পরেরটা কত হবে? 12 ভোল্ট। 12 ভোল্ট। এটা যোগ করলে কত হবে? 20 ভোল্ট। 20 ভোল্ট। আমরা একটু আগে যে বলেছিলাম যে ভোল্টেজ সোর্স এবং ভোল্টেজ ড্রপ সমান, এখানে সাপ্লাই দিচ্ছে 20 ভোল্ট আর এখানে ড্রপ হিসেবে কত ভোল্ট? 20 ভোল্ট। 20 ভোল্ট। তাহলে আমার কথা ঠিক হলো, তাহলে এখানে কেবিএল অ্যাপ্লাই হয়ে গেল। তো তোমরা যদি তুমি এভাবেও করতে পারো, আর এটা হচ্ছে তুমি যদি ডাইরেক্ট কেবিএল ইউজ করতে চাও সেটাতেও করতে পারো। সেক্ষেত্রে যে কোশ্চেন আসবে কোশ্চেনকে সাম আপ করে করবো, যেমন যেটা এখানে করে দেখাইছি। কি করেছে, এখানে ভোল্টেজ ড্রপ V1, তো V1 কে আমরা লিখতে পারি কারেন্টটা ধরে নিলাম I, তাহলে রেজিস্টর আর কারেন্ট গুণ করলে V1 হবে। আবার এটা হচ্ছে রেজিস্টর আর কারেন্ট গুণ করলে এখানকার V2 হবে। আর তুমি যদি এদিক দিয়ে যাও, এই যে লিখেছি এখানে V1 V2 বের করেছে, তুমি যদি সবগুলো যে কোনো একটা দিক দিয়ে যাও তাহলে সকল ভোল্টেজ সোর্স ভোল্টেজ
রাইজের যোগফল হচ্ছে 0। এখানে হয়তো B1 B2 মান বসে দিয়েছো, ক্যালকুলেশন করে আয়ের মানটা বের করেছে। কি করেছে? আয়ের মানটা বের করেছে। এখন আয়ের মান জানলে বাকিটা তো ইজি বের করাই যায়। আয়ের মান জানলে বাকিটা বের করা যায়। এই যে B1 B2 বের করেছে। আয়ের মান যখন জানছো 4 এম্পিয়ার, গুণ করে দিয়েছি B1 B2, বুঝছো? কিন্তু এখন মজার ব্যাপার হলো B1টা হচ্ছে পজিটিভ, B2টা হচ্ছে নেগেটিভ। দেখছো যে এটা ডিরেকশনের কারণে। কিসের কারণে? এই যে ডিরেকশন, একটা ডিরেকশন প্লাস মাইনাস, একটা হচ্ছে মাইনাস প্লাস, উল্টা। এই কারণে কি হয়েছে? কি হয়েছে বলো? আগে বিয়োগ চিহ্ন দিতে হয়েছে। তাহলে আমরা সব বুঝতে পারছি কি? অঙ্কটা দেখো। সবাই বুঝতে পারছি কিনা? জি স্যার, বুঝেছি। বুঝেছি, তাহলে তো ধন্যবাদ বোঝার জন্য। যারা বোঝে না ওদেরকে কি করতে হবে? বুঝাইতে হবে। এই যে এখানে একটা অঙ্ক আছে, ফাইন্ড B1 and B2 in the circuit। ঠিক আছে? স্যার এগুলো ম্যাথ Fine. পারবো? হ্যাঁ বলছি এগুলো করতে পারবো, ম্যাথ সলভ তারপর করতে এটা পারবো। বাসায়, হ্যাঁ এটা বাসার জন্য হোমওয়ার্ক। হ্যাঁ লিখে রাখো, প্র্যাকটিক্যাল প্রবলেম 2.5, এটা হোমওয়ার্ক করে রাখবা। আমি নেক্সট ক্লাসে ধরবো কে কে পারছো, কে কে পারো না। Determine B0 and I in the circuit shown in figure। এই যে এখানে যে জিনিসগুলো, এই জিনিসটা চেনো কিনা? এই যে স্কোয়ার টাইপের যেটা দিয়েছি, এই জিনিসটা কি বলে বলতে পারবা? এগুলা ডিপেন্ডেন্ট সোর্স। স্যার ওটা জানি না। এই তো এটা হচ্ছে ডিপেন্ড, এটাকে বলা হয় ডিপেন্ডেন্স। এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট সোর্স। কি বলে? ডিপেন্ডেন্ট সোর্স। আমাদের এই যে এগুলো যে ছিল, এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স, মানে যে ব্যাটারি লাগাবা যে ভোল্টেজ সেটা। আর এখানে দেখো লেখার স্টাইলটা কি? 2V0। এই 2V0 মানে যারা কি বলাচ্ছে, মানে এই B0 ভোল্টেজটা যেটা হবে তার উপর ডিপেন্ড করে, হ্যাঁ তার দিক। তাহলে কি হয়ে গেল? এটা ডিপেন্ড করতেছে কার উপরে? B0 উপরে। B0 কত ভোল্টেজ হবে সেটার উপর ডিপেন্ড করবে এই ভোল্টেজটা। তোমার এই সাপ্লাই ভোল্টেজ যদি তুমি চেঞ্জ করে দাও, 12 জায়গায় 16 দাও, তাহলে এখানে ভোল্টেজ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। মানে যেহেতু B0 উপর ডিপেন্ডেবল, এই কারণে এর নাম হচ্ছে ডিপেন্ডেবল সোর্স, আর কিছুই না। তারও দেখো প্লাস মাইনাস আছে। ঠিক আছে, বুঝতে পারছে? তো এখন তোমাকে বের করতে হবে যেটা, সেটা হচ্ছে B0। কি বের করতে হবে? B0 এবং I। তাহলে দেখো ওটা কিভাবে করবো। তুমি ওই ডিপেন্ডেবল সোর্স আর ইন্ডিপেন্ডেন্ট সোর্স যাই হোক, ওটা কোনো ম্যাজিক ইস্যু না। তুমি কেবিএল যে সূত্র শিখেছ সেই সূত্রটা করলো। তাহলে এই সার্কিটটা তোমার দেওয়া থাকবে যে কারেন্ট এই যে ঢুকতেছে, তো সো আমরা এখানে একটা লুপ চিন্তা করে নিলাম। ঠিক আছে, তোমার তো প্লাস মাইনাস দেওয়া আছে। তো লুপ চিন্তা করে তুমি যে কোনো দিক দিয়ে ভোল্টেজ, টোটাল ভোল্টেজ সোর্স, ভোল্টেজ ড্রপ দিয়ে কি করতে পারো? জিরো রাখতে পারো যে কোনো দিক দিয়ে। তুমি যদি এখানে নাম্বার করো এ, এটা এই মাত্রা বি, এটাকে দিলে সি, এটা ডি, এটা ই, এ বি সি ডি হতে পারে, অথবা তুমি এ সি ডি, সরি এ ই ডি সি ডি, যেখান থেকে শুরু করবো সেখানে শেষ হতে হবে। এটা শুরু কথার নিয়মটা হচ্ছে তুমি এ থেকে শুরু করলে ঘুরে আবার এতে আসতে হবে। তুমি ক্লকওয়াইজ যাও আর এন্টি ক্লকওয়াইজ যাও, এটা কোনো ফ্যাক্ট না, রেজাল্ট সেম হবে। খেয়াল রাখতে হবে, আমি যখন এ থেকে যাব, যে চিহ্নগুলো দিয়ে বের হবো, কি বলবো? যে কি চিহ্নগুলো দিয়ে আমি বের হবো, কি বলতেছি বুঝতেছো কথাটা? জি স্যার। যে চিহ্নগুলো দিয়ে বের হবো, তুমি কারেন্ট যদি এদিক দিয়ে দেখাও, কারেন্ট যদি এই দিকে ঢুকে, তাহলে এটাকে ধরতে হবে প্লাস, এটাকে ধরতে হবে মাইনাস। ঠিক আছে, বুঝতেছি? এখানে তো চিহ্ন দেওয়াই আছে, কথা বুঝতেছ? এগুলো তো চিহ্ন দেওয়াই আছে। কারেন্ট ঢোকার সময় প্লাস, বের হওয়ার সময় মাইনাস। যখন কারেন্ট চিন্তা করলো আগে এটা অ্যাসাইন হয়ে গেল। এখন তুমি এ থেকেও যেতে পারো,
এতে ঘুরে আসতে পারো, অথবা এর থেকে ঘুরে উল্টা দিয়ে যেতে পারো, তোমার রেজাল্ট সেম হবে। দুইভাবে করে দেখবো বাসা। তাহলে এখন নিচে যে অংশটা করেছে দেখো, বুঝতে পারতেছো কিনা এটা? স্যার -12 কেন হবে? প্রথম ছিল রেকর্ড করো নাই না কথাগুলো? আমাদের রেকর্ড অপশন নাই। কোড শেয়ার না। স্যার রেকর্ড হচ্ছে তো? আচ্ছা, জি স্যার। হ্যাঁ রেকর্ড করো, তাহলে তোমরা পরে এটা ডিসকাস করতে পারবে। ওকে, দেখো এটা বুঝতে পারো কিনা। এটা -12 হচ্ছে কেন বলতে পারবে কেউ? জি স্যার, প্রথমটা ধরছে স্যার। প্রথমটা আসছে 4i হচ্ছে প্লাস। হ্যাঁ 4i পাইলো কোথায়? এখানে। স্যার কেবিএল প্রয়োগ করছো তো, এই জন্য বি ইকুয়ালটা আই আর না, তাহলে 4 তো রেজিস্ট্যান্স, আই হইছে কারেন্ট, এই জন্য 4i দিছে। হ্যাঁ বুঝতে পারছি। এখানে সবসময় তুমি যখন ভোল্টেজ হবে, সব ভোল্টেজ নিয়ে কাজ করতে হবে না, হ্যাঁ কারেন্ট জি নিয়ে কাজ স্যার, করতে হবে। কেবিএল কেসিএল যখন কাজ করবে শুধু কারেন্ট নিয়ে কাজ করবে, Current। কেবিএল যখন কাজ করবে শুধু ভোল্টেজ নিয়ে কাজ করবে। ভোল্টেজ। এখন তোমাকে আমি বলেছিলাম কারেন্টটা আমাদের ঢুকতেছে, আমরা একটু কালার চেঞ্জ করে দেই। এখানে আমরা দিচ্ছি প্লাস, এটা হচ্ছে মাইনাস। কেন? কারেন্টটা আমরা ধরতেছি, এই যে ঢুকতেছে। ঠিক আছে, তুমি চিন্তা করো এটা গেছে এভাবে আছে। এটা আসলে ও লেখা ঠিক হয় না, তো যা হোক যেভাবে লিখেছে ওটা মেজর ইস্যু না। তুমি দেখো, তুমি চিন্তা করো এখান থেকে শুরু করলা, যাত্রা করতে শুরু করছো এ থেকে, এদিকে যাও, ওটা দিকে যাও, -12। ঠিক আছে, এখানে কত হবে বলো? স্যার -6 বুঝতে পারছি। সিক্স আই। 6 স্যার ওখানে তো লিখছে +6। উল্টা দিকে না, তাহলে তো এটা হবে, একটা সাইন রেখে তার আরে পরের সাইনটা নিতে হবে। মাইনাস, এটা প্লাস। মানে এই জিনিসটা হচ্ছে এখানে যেটা হচ্ছে, এটা হচ্ছে B0 যখন চিন্তা করবো তার জন্য। আর কারেন্ট নিয়ে যদি আমরা চিন্তা করতে থাকি, তাহলে আমাদের হচ্ছে এই কারেন্টের ঢোকাটা হচ্ছে প্লাস, বের হওয়াটা মাইনাস। এই কথাটা মনে আছে? কথাটা বুঝতে পারছো কিনা? জি স্যার। কারেন্টটা আমরা ধরে নিয়েছি এদিকে ঢুকতেছে, এই যে সিম্বল দেওয়া ছিল না কারণে, দেখছো কারেন্টের সিম্বল এদিকে ঢুকতেছে। তো সো আমি প্লাস মাইনাস গুলো দিয়ে নিবা। এখানে কি দিল এটা মেজর ইস্যু না, এটা হচ্ছে তোমার পরে আইডেন্টিফাই করতে বলছি। তুমি তার B0 লিখতেছো না এখানে, তো সো এখানে B0 একটা মার্কিং দিয়েছে, এখানে প্লাস মাইনাস পরে বের হবে, কিন্তু কারেন্টের এক্সপেক্টটা আমার রেজিস্ট্যান্সের সাথে প্লাস মাইনাস আমি দিয়ে নিলাম। এখন তুমি যদি উল্টা দিকে আসো, তাহলে এটা হবে মাইনাস, যেখানে লেখা আছে -12 6i -4, পাচ্ছ মিলতেছে, +2b0 +4i, মিলছে কিনা? জি স্যার। ইকুয়াল 0। জি স্যার বুঝতে এখন পারছি। হ্যাঁ, এখন এই B0টা যেটা সেটা বলতেছে অ্যাকচুয়ালি এই মাথার সাপেক্ষে এই মাথাটা পজিটিভ। স্যার একটা বই ওরা মাইনাস ধরছে, আমি তো ইচ্ছা করলে মাইনাস না ধরে করতে পারি, +12 ধরে এভাবে তো করতে পারি নিজের ইচ্ছে মতো। হ্যাঁ, তুমি যদি এখান থেকে যাও, ধরে এই পয়েন্ট থেকে তুমি যাত্রা শুরু করো, তাহলে তুমি লিখতে পারো +12 -4i -2b0 বা 2b0 +4 -6i লিখতে পারো, লিখে সেম রেজাল্ট হবে। জি কথা স্যার। আমি বলছিলাম তুমি এই দিক দিয়েও ঘুরতে পারবা, তুমি এ দিক দিয়েও ঘুরতে পারবে, তোমার যে দিক দিয়ে মন চায়, এটা তোমার হাতে। কথা বুঝতে পারছি কিনা এখন? জি স্যার। হ্যাঁ, এখানে যেভাবে করছে একদিকে ঘুরে করছে, তুমি আরেক দিকে ঘুরে করবে, দুভাবে করে দেখবে সেম আসে কিনা, তার না বুঝতে পারলাম, হ্যাঁ এক্সপার্ট হইলাম। ওকে, এবার রেজাল্ট বের হচ্ছে i = 4i, তাহলে B0 সমান হচ্ছে এই যেটা
কারণ তুমি B0 আয়ের মান জানো, হ্যাঁ, আর এই রেজিস্ট্যান্সের মান জানো। তাহলে আইটি গুণ করলে 6টা 48, ঠিক আছে? তাহলে B0 বের হলো কত? এই যে B0 সমান আছে -6। তাহলে এখানে বসাই দিয়েছি তুমি আয়ের মান, বের হয়ে গেছে B0 মান, ঠিক আছে? বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি কিনা? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। এখন ব্যাপারটা যেটা হচ্ছে এটা আর কি। তো আবার তাহলে এটা হচ্ছে হোমওয়ার্ক। দেখো প্র্যাকটিক্যাল প্রবলেম 2.6, এটা বাসায় করবো। এই যে একটা সোর্স আছে আর একটা ডিপেন্ডেবল সোর্স আছে, এখানে bx লিখেছে, ওখানে b0 লিখেছে, এখানে b0 লিখেছে। এটা বাসায় ট্রাই করবো, দেখো কে কে পারে। এই যে এক্সাম্পল গুলো আছে, এই এক্সাম্পল গুলো ট্রাই করবো। এটা করে দেওয়া আছে সিম্পল, আর এটা আনসার দেওয়া আছে, এগুলো বাসায় ট্রাই করবো। আর এখানে যে সার্কিটটা দিয়েছে এটা হচ্ছে তার চেয়ে আগে যে সার্কিটটা করেছো তার চেয়ে একটু বড় সার্কিট, বাট সিম্পল, ভেরি সিম্পল। এখানে খেয়াল করতে হবে, এখানে তোমার দুইটা লুপ আছে, এই যে লুপ 1, লুপ 2। এই লুপটা কিন্তু তুমি ধরে নিয়েছো, এই লুপটা তুমি উল্টো দিকে ধরতে পারো, এই লুপটা তুমি উল্টো দিকে ধরতে পারো, এতে কিছু আসে যায় না, রেজাল্ট সেম হবে। কিন্তু তোমার ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে যে কারেন্টটা কোন দিকে ঢুকে কোন দিকে বেরোচ্ছে, এই ডিরেকশন গুলো তোমার দেওয়া থাকে, ডিরেকশন গুলো দেওয়া থাকে সেই অনুযায়ী কিন্তু তোমার প্লাস মাইনাসটা দিতে হবে। যে এখানে প্লাস মাইনাস, ঢুকাটা প্লাস বেরোচ্ছে মাইনাস, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এই যে যদি এরকম কারেন্টের ডিরেকশন দেওয়া না থাকে, I1, I3, I2 কারেন্টের ডিরেকশন দেওয়া নাই, তাহলে তুমি ডিরেকশনটা কিভাবে ধরবো? সে ধর টেকনিক হচ্ছে এটা যে প্লাস আছে পজিটিভ আর এটা যে মাইনাস আছে, এই প্লাস দিক থেকে যখন কারেন্ট শাসন ধরে রাখি আমরা, প্লাস দিক থেকে কারেন্ট বের হয়ে বিভিন্ন পথ ঘুরে এই নেগেটিভ এসে কারেন্টটা আবার মিলিত হয়। কথা বুঝতে পারছি কিনা? জি স্যার। এই কারণে কারেন্টটা যে ঢুকতেছে, কারেন্টটা এখানে এসে একটা ভাগ হবে। কি হবে? এই কারেন্টটা এখানে এসে কি হবে? ভাগ হবে। এদিকে একটা যাবে কারেন্ট, এদিকে আমরা যেটা কেসিএল জানি, এই পয়েন্টে কারেন্ট আসবে, সে দুইটা পাথ পাবে, দুটো রাস্তা পাবে, এই দুটো রাস্তা দিয়ে কারেন্টটা ফ্লো হবে। কারণ তাদের ডিরেকশন হবে নিচের দিকে, এটা একটা, আর এদিকে আসছে নিচের দিকে। অন্যদিকে যাওয়ার রাস্তা আছে, সাপোজ ধরো পানি ফ্লো করতেছে, এখানে কল পাইপ দিয়ে পানি আসতেছে, এখানে একটা লাইন, এখানে তার পানিটা এদিকে যাবে নাকি? আর তোমার পানির ফোর্স যদি উল্টা দিকে থাকে তাহলে উল্টা দিয়ে যাবে। তো প্লাস পজিটিভ ভোল্টেজ মানে হচ্ছে কারেন্টটা এদিকে যায়, ঢুকবে, আবার এখান থেকে একটা ঢুকবে, ঢুকে সব মিলিত হয়ে এই নেগেটিভ এসে এখানে ফিনিশিং হবে। কথা বুঝতেছি কিনা? এই সার্কিটটা কিন্তু তোমার অনেক ভাবে করা যায়। একটা সার্কিটকে সলভ করার জন্য ওহমস ল আছে, কেসিএল কেভিএল আছে, হ্যাঁ, নর্টনস থিওরাম আছে, থেভেনিনস থিওরাম আছে, সুপারপজিশন থিওরাম আছে। একটা সার্কিটের প্রবলেমকে সলভ করার জন্য অনেকগুলো থিওরাম আছে। এক এক সায়েন্টিস্ট এক এক ভাবে এটাকে সলভ করেছে, কিন্তু সবারই রেজাল্ট সেম। 19-20 হতে পারে, কোনো ক্ষেত্রে সামান্য 19-20 হতে পারে, বাট মোস্ট অফ দ্য কেস সেম রেজাল্ট। কি কথা বুঝতেছি কিনা? কেউ শুনতে পাচ্ছে সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। বুঝতেছি। কি বললো আবার? এখানে বলতেছি ইন 5 মিনিট। ও ওটা ঠিক আছে। তো যাই হোক, আমরা সবাই বুঝতে পারলাম। তাহলে এখানে খেয়াল করো, আমরা অ্যাকচুয়ালি এটা কেবিএল অ্যাপ্লাই করে করতেছি, এটা আমরা কেবিএল ব্যবহার করে করতেছি, বাট এটা কেসে কস্টম সুপারপজিশন, নর্টন থিওরাম, হ্যাঁ, তারপর হচ্ছে
তারপর হচ্ছে কি থেভেনিন থিওরেম দিয়ে আমরা সলভ করতে পারি। তো এই কেবিএল দিয়ে করার জন্য লুপ টানতে হবে। কি করতে হবে? লুপ। তুমি উল্টা দিকে লুপ টানতে পারো, ওটা কোনো ফ্যাক্ট না, তবে সাধারণত আমরা এভাবে টানি আর কি, লুপ 1 লুপ 2। খেয়াল করতে হবে, তাহলে আমরা ধরে নিলাম এখানে লুপ 1, এখানে যে কারেন্টটা হচ্ছে I1, এই যে কারেন্টটা যাচ্ছে I2, এখানে কারেন্টটা যাচ্ছে I3। তাহলে আমি তো জানি এখানে ভোল্টেজ ড্রপ কত হবে, V1 কত হবে, V1 হচ্ছে 8 ইন্টু I1। এই V1 বলতে আমরা যেটা বুঝি সাধারণত এই শেষের টার্মিনালের রেসপেক্টে এই প্রথম টার্মিনালের ভোল্টেজ। একইভাবে V2 টা কত হবে, এটা রেসপেক্টে এটা প্লাস, এটা হচ্ছে V2 হচ্ছে প্লাস 3I2, আর V3 হচ্ছে এটা রেসপেক্টে এটা 6I3। কথা বুঝতে পারছো? উপরটা যদি মাইনাস হতো, নিচেটা যদি প্লাস হতো, তাহলে এখানে কিন্তু আমরা V3 সমান রাখতাম -6I3। এই কথাটা বুঝছো কিনা? হ্যাঁ স্যার ওই কেসিএল প্রয়োগ করে করা যাবে না? কেসিএল তো কেসিএল প্রয়োগ তো করতেছি। তোমার এই কেসিএল করতে তাও করা যাবে। স্যার কেসিএল প্রথম লুপটা আমি একটু বলি। মনে করেন 30 ভোল্ট, তারপরে -8 ইন্টু I1, তারপরে যে পরে -3, তারপরে I2 -I3 হবে না? মানে V2 মাইনাস, আবার বলো আবার। স্যার বলতেছি যে ওই জায়গায় মানে প্রথম লুপটাতে মানে I2 I3 আবার ওই দিক দিয়ে চলে গেছে। দেখেন এই যে 3 ভোল্ট রেজিস্টার ওইটা তো মনে করেন যে দুই প্রান্তে দিয়ে কারেন্টটা যাইতেছে না, তাহলে এটা যদি ভোল্টেজ পিগলটা IR, তাহলে ভোল্ট রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স 3, তাহলে I2 I3 এটা হবে সেটা। এটা আসলে হ্যাঁ তুমি বলেছো যেটা ঠিক আছে, যে এখানে তাই করেছে। দেখো এটা হচ্ছে তোমার ইন্ডিভিজুয়াল ভোল্টেজ V1 V2 V3 ভোল্টেজ ধরে নিয়েছে, পরে ফাইনালি কিন্তু তোমার কথাটাই হচ্ছে। ঠিক আছে স্যার প্রশ্ন কি স্যার লুপ 1 বা স্যার লুপ 2 এর জন্য আলাদা করে বের করতে বলবে? না, এটা হচ্ছে ফার্স্টে হ্যাঁ দুটো লুপের জন্য তো বের করতে হবে। ফার্স্ট হচ্ছে V1 V2 V3 ভোল্টেজটা আমরা ধরে নিলাম। হ্যাঁ, কারেন্ট যেহেতু জানি, রেজিস্টার দিয়ে কারেন্টকে গুণ করলে ভোল্টেজ বের হয়ে যাবে। আবার এখান থেকে একটা কারশফস লটা বের করেছি, এই যে আগত কারেন্ট I1 আর দুটা চলে যাচ্ছে -0, দুটা ইকুয়েশন দিচ্ছি। আবার অ্যাপ্লাই কেবিএল লুপ 1, এই ইকুয়েশন দিয়েছি। আবার দেখো এক্সপ্রেস ইন দিস টার্ম I1 I2 ইকুয়েশন টু অ্যাপ্লাই। এখানে এই দেখো আমাদের যে সূত্রটা হলো, এখানে V1 V2 মানটা বসাই দিয়ে I1 এর মানটা বের করেছি। আবার আপনি 2 নম্বর লুপে গেছে। 2 নম্বর লুপে যেটা প্রমাণ করেছে যে V3 আর V2 সমান। V2 এবং V3 সমান কিভাবে পাইছে তুমি দেখো, তুমি এই লুপটাতে যাও, এই লুপে দুইটাই ভোল্টেজ ছিল। তুমি যদি এদিকে যাও তাহলে হচ্ছে V3 মানে হচ্ছে 6I3, তাই না? V3 সমান হচ্ছে 6I3। আবার এখান থেকে যদি যাও, লুপটা দিয়ে যাচ্ছে, তাহলে এখানে তুমি মাইনাস দিয়ে বের হও, এখান দিয়ে প্লাস দেবে। দেখো এই যে একটা মাইনাস হলো, একটা প্লাস = 0, তাহলে এখানে বের হয়ে গেল V2 = V3। বুঝতে পারতেছি কি না? জি স্যার। স্যার ওরা তো চাইছে যে I1 I2 I3 এর মান বের করার জন্য, তাই না? তাহলে যে আমি যাবে করছি এটা একটা দুইটা সমীকরণ আছে, দুইটা সমীকরণ ক্যালকুলেশন করলে একসাথে I1 I2 I3 বের হয়ে যাবে। হ্যাঁ সেটা হবে, বুঝছো? তুমি হচ্ছে একটু ভালো বুঝতেছো, এখানে হয়তো একবারই করতেছো, এটা তো ভেঙে করতেছো। এবং তুমি শুধু তাই না, তোমাকে উল্লেখ করে না দেয় যে কেবিএল কেসিএল দিয়ে করতে, তাহলে সিম্পলি সিরিজ প্যারালাল করে করা যাবে। সিম্পল সার্কিটে যদি করি, এটা কয়েকটা লাইন হবে। এই যে 3 আর ব্যবহার করে করতে পারবো। হ্যাঁ
3 আর 6 এই দুটো হচ্ছে প্যারালাল। হ্যাঁ, এই দুটো প্যারালাল করলে যা হবে সেটা হচ্ছে এটির সাথে যোগ হবে। এই ভোল্টেজটাকে এই রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে টোটাল কারেন্ট বেরিয়ে যাবে। টোটাল কারেন্টটা এখানে আসবে, এসে কি হবে এখানে এখানে ভাগ হবে। তাহলে সেই জিনিসটা বের করার জন্য টোটাল কারেন্টটাকে কি করতে হবে, আবার কারেন্ট ডিভাইডারের সূত্র আছে, এই ব্রাঞ্চে কারেন্ট বের করার সূত্র আছে, অথবা ভোল্টেজ ডিভাইডারের সূত্র আছে। এখানে ভোল্টেজ যা আছে এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, বাকি যে ভোল্টেজটা থাকবে সেটা এটিটা প্যারালাল হবে। ওই ভোল্টেজকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে এখানকার কারেন্ট এখানকার কারেন্ট বের করা হবে। মানে এটা সিম্পল সিরিজ প্যারালাল সার্কিট দিয়েও করা যাবে। আপনার যদি উল্লেখ থাকে কেবিএল কেসিএল তার সব ভোল্টেজ বর্ধি করার জন্য, তাহলে এই কেসিএল কেবলটা ব্যবহার করতে হবে। আর একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখবা, দুইটা আননোন জিনিসকে বের করার জন্য দুইটা ইকুয়েশন লাগে, বলেছিলাম কিনা। তিনটা আননোন ইকুয়েশনকে বের করার জন্য তিনটা আননোন ভেরিয়েবলকে বের করার জন্য তিনটা ইকুয়েশন লাগে। মনে থাকবে কথাটা? জি স্যার। চারটা ভেরিয়েবলকে বের করার জন্য স্যার আপনাদের কি উল্লেখ করে দেবে যে স্যার? হ্যাঁ, উল্লেখ করে দিতে পারে। স্যার বলছিলাম করবা, হ্যাঁ এটা কেবিএল করো, এটা কেসিএল করো। স্যার আমাদের কি উল্লেখ করে দেওয়া থাকতে পারে, উল্লেখ ছাড়াও থাকতে পারে। উল্লেখ ছাড়া থাকলে তুমি যে কোনোটা দিয়ে করবা, আর উল্লেখ করে দিলে ওটাতে করতে হবে। বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছো কিনা? তাহলে তোমরা এটা দেখবা, ভেরি সিম্পল। এই যে 6i সমান এখান থেকে আয়ের ইকুয়েশন বের করেছে, একটু কমপ্লেক্স করে করেছে, তিনটা কারেন্ট বের হয়ে গেছে। দেখ এই অঙ্কটি আমি সহজ করে করি, সিম্পল। তাহলে এই সিরিজ প্যারালাল সার্কিটের নিয়মটা কি? প্যারালাল কাকে বলে? প্যারালাল বুঝো তো, দুইটা রেজিস্টরের সেম মাথা যদি একসাথে আসে এবং ওই রেজিস্টর দুইটার অপর মাথা যদি একসাথে আসে, তাহলে এটাকে বলা হয় প্যারালাল। প্যারালাল কাকে বলে? দুটি রেজিস্টার যদি সেম মাথা একদিকে থাকে আর কি, তাহলে ওইটা প্যারালাল, একটা আরেকটার প্যারালালে সংযুক্ত। হ্যাঁ, আবার এখানে এসে যদি আরেকটা রেজিস্টার থাকে সেটাও যদি লাগে, তাহলে এটা কি বলবো? তিনটা প্যারালাল। আর যদি এখানে একটা রেজিস্টার থাকে, তাহলে স্যার ডান পাশের দুইটা প্যারালাল হয়ে আর ওইটা সিরিজে যুক্ত, তারপরে এই দুইটা এই যে 3 ওহম এর সাথে প্যারালাল। হ্যাঁ সবাই বুঝতেছি না? খেয়াল করো এই অঙ্কটা কি দেখো। তাহলে এরকম যদি হয় তাহলে এই দুটো হবে প্যারালাল, দুটার মাথা এবং অপর দুটো মাথা একই পয়েন্টে, এটাকে প্যারালাল বলে। আর সিরিজ কাকে বলে? সিরিজ হচ্ছে এই জিনিসটা, এই যে একটা রেজিস্টার তারপরে আবার একটা রেজিস্টার মাথা শেষ হয়ে আরেকটা রেজিস্টার মাথা শুরু হবে, বাকি রেজিস্টার মাথা অপর সাইডে থাকবে, এটাকে সিরিজ বলে। এখানে আসতে পারে, এটা একটা রেজিস্টার থাকতে পারে, তারপরে এখানে একটা রেজিস্টার থাকতে পারে। তাহলে এই সার্কিট দেখো, তাহলে এটা কি বোঝাবে? বোঝাবে এই দুটো রেজিস্টার সিরিজ, তারপরে যা হবে এটার সাথে প্যারালাল, তারপরে এই রেজিস্টারের সাথে আবার সিরিজে। সিরিজ হবে স্যার। কে কথা বলতেছো এখন? কে বলতেছো কথা? স্যার মীর শরীফ স্যার হোসেন। শেফা আমি। শেফা আর শরীফ? জি স্যার। হ্যাঁ শরীফ, বাকিদেরকে হেল্প করবো তোমরা, ঠিক আছে? এগুলো বোঝাবো। তো দেখো আমি যেটা বলতে চেয়েছিলাম, জি স্যার। তোমার এই সার্কিটটা যদি আমি করি, এটা যদি আমি সিম্পল সিরিজ প্যারালাল করি, কত সহজ হয়। সেক্ষেত্রে বের করতে হয় টোটাল আর। টোটাল আর বের করার নিয়মটা হচ্ছে এই দুটো রেজিস্টার প্যারালাল, এটাকে লেখা হয় প্যারালাল, প্লাস বাকি রেজিস্টারটা হচ্ছে সিরিজ। এই দুটোকে প্যারালাল করলে কত হবে জানো? এই প্যারালাল নিয়ম হচ্ছে, হ্যাঁ এই দুটা যোগ উপরে কোণ নিচে যোগ, এটার যোগ করতে হয়, বলো? উপরে কোণ নিচে যোগ। হ্যাঁ উপরে গুণ নিচে যোগ। 2 হবে স্যার, 2 ওহম, 3 তারপর into 6 স্যার 2 হবে 18, স্যার, টোটাল 10 হবে স্যার, 8 টির মান। টোটাল হবে 10।
তাহলে এটা কত হয় 2 + 8 10 ওহম। 10 বুঝতে পারছো? সিরিজের স্যার। নিয়ম হচ্ছে। আর একটা ইম্পর্টেন্ট কথা বলি, তোমার যদি এখানে যদি হয়তো 4, এখানে যদি হয়তো 4, তাহলে এই দুটাকে প্যারাল করলে কত হইতো বলতে পারবো? স্যার 2 হবে স্যার, 2। স্যার তাহলে 2 হতো। এটা মনে রাখবে, একটা টেকনিক আছে। টেকনিকটা হলো একই মান থাকলে অর্ধেক 2 দিয়ে ভাগ দিলেই হয়। হ্যাঁ, যে 3টা রেজিস্টার থাকতো এবং 3টায় যদি 6 6 হইতো, 2টা যোগ করে 2 দিয়ে ভাগ। 3টা যদি হইতো, 3টা রেজিস্টার থাকতো, তাহলে এটা কত হইতো? এটা স্যার 3 রেজিস্টার কত? তারপর 2 না সরি টোটাল আমি বলি টেকনিকটা 2 হইতো। শোনো। যে সেম মানে রেজিস্টার থাকে, যে 3টা রেজিস্টার প্যারাল থাকে, ওই 3টা রেজিস্টারের একটাকে 3 দিয়ে ভাগ, তাহলে 6 এর 3 দিয়ে ভাগ স্যার করলে কত হবে? তাহলে 2 2 হবে হবে স্যার। স্যার, 2 হবে। এরকম যদি 4টা রেজিস্টার সেম থাকে, 4টা রেজিস্টার সেম থাকে, প্যারাল থাকে, ওই একটা রেজিস্টারকে 4 দিয়ে ভাগ। সাপোজ ধরো এখানে 4টা রেজিস্টার আছে 4 4 4, তাহলে ইকুইভ্যালেন্ট বা প্যারাল রেজিস্ট্যান্স কত হবে বলতে পারবা? 1 ওহম। হ্যাঁ, 1 ওহম। এটা মনে রাখতে হবে। এটা এটা হচ্ছে টেকনিক। তুমি ওই সূত্র তো, এটা প্যারাল বের করার সূত্র কি? এই যে RP প্যারাল বের করার সূত্র হচ্ছে, সাপোজ ধরো R1 প্যারাল, এই সিম্বলটাকে প্যারাল বলে, R2, এটা লেখার নিয়ম হচ্ছে নিচে হয়ে যায় যোগ, R1 + R2 গুণ হয়ে যায় R1 Into × R2। R2। জানো তো এটা? এটা কিভাবে আসছে? এটা যদি R2 জি স্যার। ভেঙে দেখি। হুম, হুম। এটা এটা আরেকটা সিস্টেম হচ্ছে, এই লেখার হচ্ছে এভাবে লেখে নাকি, 1/R1 + 1/R2, এটাকে করলে হয় R1 × R2, R1 + R2, আর এটা হচ্ছে 1, এটা উল্টে যায় বের হয় এই জিনিসটা। জি স্যার। কি মনে আছে? এটা হচ্ছে প্যারাল লেখার নিয়ম। হ্যাঁ, তো তোমরা এটা জানার জন্য জানলা, বা এটা, হ্যাঁ, এটা জানার জন্য জানলা, এটা জানার জন্য মেইনলি এটা প্যারাল থাকলে এই সূত্রটা তোমরা ব্যবহার করতে পারো, মনে থাকবে। তাহলে দেখো, আমি যদি এই প্রবলেমটা এখন করে থাকি, তাহলে আমার 10 ওহম বের হয়ে গেল রেজিস্ট্যান্স, চূড়া রেজিস্ট্যান্স। তাহলে এখানে টোটাল কারেন্টটা কত হবে? এখানে যে টোটাল কারেন্টটা হবে, এখানে যে টোটাল কারেন্ট সেটাই কিন্তু I1। এই I1 কারেন্টটা হচ্ছে টোটাল কারেন্ট। তাহলে তুমি যদি এদিকে করতে চাও, দেখো আমি I1টা করতে চাই, তাহলে I1 লিখবো টোটাল ভোল্টেজ বাই টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম। তাহলে কত 3 হচ্ছে? এম্পিয়ার। 3 এম্পিয়ার। 3 এম্পিয়ার। তাহলে দেখো এখানে এই মাথায় আসতেছে 3 এম্পিয়ার কারেন্ট, এটা ভাগ হয়ে যাচ্ছে এখানে। তো আরেকটা জিনিস ভাগ হয়ে যাচ্ছে কারেন্ট, তাই না? তাহলে তুমি এই I2 I3 কত কারেন্ট জানো না, সেটা বের করার একটা টেকনিক হচ্ছে, এখানে যে ভোল্টেজটা আসছে, তুমি এখানে ভোল্টেজ ড্রপটা জানো, তাহলে সোর্স থেকে যে ভোল্টেজটা জেনারেট হয়, এই যাওয়ার সময় রেজিস্টারগুলো একসাথে ভোল্টেজ ড্রপ দিয়ে যায়। কি করে যায়? ভোল্টেজ ড্রপ দিয়ে যায়, বাদ দিয়ে যায়। তাহলে এখানে ভোল্টেজ কত বলতে পারবা? V1 এর মানটা কত কেউ বলতে পারবো কিনা? V1 মানে তো হচ্ছে I8 × I1। তো আমি 8 × জানি, কারণ হচ্ছে 3, স্যার 3 আর 3 24। টা 24। 24। তাহলে এটা যদি 30 থেকে 24 ভোল্ট আমি বাদ দেই, তাহলে এখানে এই পয়েন্টে আর এই পয়েন্টে কত ভোল্ট থাকবে বলতে পারবা? 6 ভোল্ট। এটা আমি নাম দিলাম V2। তাহলে যদি আমি V2 বলি, V2 সমান হবে 30 - 24 সমান হচ্ছে 6 ভোল্ট। দেখো বুঝতেছি কিনা? তাহলে এটার এক প্রশ্ন হচ্ছে 6 ভোল্ট। এটা যেহেতু প্যারালাল আছে, এটা এক প্রশ্ন 6 ভোল্ট হলে এটার এক প্রশ্ন 6 ভোল্ট। তাহলে বলো, এখন এই 6 ভোল্টকে যদি আমি 3 রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করি, আমি V2 স্যার 2 অ্যাম্পিয়ার পেয়ে গেলাম।
তাহলে I2 কারেন্টটা বের করতে পারি আমি কিভাবে বলতো? I2 সমান হচ্ছে V2 বাই V by R. তাহলে B হচ্ছে 6 ভোল্ট, এটা হচ্ছে 3, তাহলে কত এম্পিয়ার বের হচ্ছে? 2 এম্পিয়ার। বুঝতেছে? জি স্যার, তো I3 এখন বের করা সহজ হবে। হ্যাঁ, I3 হচ্ছে তুমি কিভাবে তুমি দুইভাবে বের করতে পারো। একটা হচ্ছে তুমি এখানকার ভোল্টেজ জানো, কিন্তু ভোল্টেজ জানো এটা প্যারালাল ভোল্টেজ কত? এখানকার প্যারালাল ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট। যেহেতু এই পয়েন্টে প্যারালাল 6 ভোল্ট না, তাহলে এখানেও এটা প্যারালাল, সব আরো প্যারালাল থাকলে সব প্যারালাল 6 ভোল্ট। এই সিরিজ থেকে যখন প্যারালাল যাব, নিয়মটা হচ্ছে সিরিজ থেকে যখন প্যারালাল যাব এই ভোল্টেজটা বাদ দেব, বাকি যে ভোল্টেজটা থাকবে এটা প্যারালাল সার্কিটের জন্যই থাকবে। যদি এখানে কোনো সিরিজ রেজিস্ট্যান্স না থাকে তাহলে এই প্যারালাল ভোল্টেজটা সবার জন্য থাকবে। এখানে দুইভাবে বের করা যাবে। এখন যে ভোল্টেজ, এটা ভোল্টেজ জানি 6 ভোল্ট আর রেজিস্ট্যান্স হচ্ছে 6, ভাগ করলে কত হবে? 1 এম্পিয়ার। তাহলে I3 হবে, আমি যদি এখানে দেখাই একটু, I3 সমান হবে 6 ইন্টু 6 সমান হচ্ছে 1 এম্পিয়ার। এই যে সংখ্যাগুলো লিখতেছি, বুঝতেছো? অথবা তুমি যদি বলো না আমি KCL অ্যাপ্লাই করব, আমি দুইটা কারেন্ট জানি, I1 জানি, I2 জানি, তাহলে I3 বের করতে পারবো না? তাহলে I3 ফর্মুলাটা কি হবে বলতে পারবা? I1 minus I2 সমান সমান I3। I1 মাইনাস I2, হ্যাঁ, তাহলে হচ্ছে 3 মাইনাস 2 সমান হচ্ছে 1 এম্পিয়ার। 1 এম্পিয়ার। দেখছো? যেভাবে করো, এখানে 1 এম্পিয়ার, এখানে সেম বেরোচ্ছে। তাহলে এই অঙ্কটা কিন্তু আমার রেজাল্ট বের হয়ে গেছে। এখন দেখো তুমি I1, I2, I3, হ্যাঁ, তারপর হচ্ছে B1, B2, B3 সব পেয়ে গেছো না? এটাকে বলে সিরিজ প্যারালালের মাধ্যমে করা আর কি, ওহমস লকে ব্যবহার করে। আর এখানে যে অঙ্কটা করে দেওয়া ছিল, এটা হচ্ছে KCL অ্যাপ্লাই করে। আসলে সিম্পল সার্কিট করার ক্ষেত্রে এই সিরিজ প্যারালাল ওহম সার্কিট দিয়ে করাটা ইজি, হয়তো আরো কিছু কঠিন না আছে অপশন, তখন এই KCL কেবলটা কাজ করে। তারপর কিছু KCL অ্যাপ্লাই করতে হয়েছে, যেমন হচ্ছে কারেন্ট বের করার সময় আমরা এখানে কিন্তু KCL অ্যাপ্লাই করেছি, এবং এই ভোল্টেজ থেকে এই ভোল্টেজ বাদ দিলাম, বাকিটা যে প্যারালাল আসলো সেটা আবার KVL অ্যাপ্লাই করা হয়েছে। তো সিরিজ প্যারালাল সার্কিট করতে গেলেও KVL এর একটা অ্যাপ্লিকেশন চলে আসে। বুঝতে পারছি কিনা আমরা সবাই? জি স্যার। তাহলে তোমাদের এইটা তোমার KCL কেবল দিয়ে শিখবা, এই সিম্পলি সিরিজ প্যারালাল যে করে দিলাম এটাও করবো, দুভাবে করবো। আর বাসায় এই প্রবলেমটা, এই হোমওয়ার্ক যেটা ছিল, এই যে প্র্যাকটিক্যাল প্রবলেম 2.8 এটা করবো, ঠিক আছে? ফাইন্ড দ্য কারেন্ট ভোল্টেজ ইন দ্য সার্কিট শোন। এটা তুমি সিরিজ করো বা প্যারালাল করো, সমস্যা নাই, তুমি যেভাবে পারো সলভ করবা। সিরিজ প্যারালাল করে করতে পারো, অথবা KCL অ্যাপ্লাই করে, KVL অ্যাপ্লাই করে করতে পারো। কি কথা বুঝতে পারছি? জি স্যার। চেষ্টা করবো আর কি, না পারলে তো ম্যাচ। এই দেখো আমরা সিরিজ প্যারালাল কিন্তু অলরেডি আমরা শিখে ফেলছি। সিরিজ প্যারালাল কি আমরা অলরেডি সিরিজ রেজিস্টার এন্ড ভোল্টেজ ডিভাইডেশন এগুলো আমরা অলরেডি শিখে ফেলছি, তারপরে এখানে বলতেছি। দেখো একটু পরে দেখো বুঝো কিনা। সিম্পলি এই যে রেজিস্টারটা আছে না, ভোল্টেজ আছে, রেজিস্টার হচ্ছে R1, R2, B1, B2 ধরলাম, কারেন্ট দিয়ে যাচ্ছে, এই কারেন্ট ঢুকতেছে প্লাস বের হচ্ছে মানে, সেটা মনে রাখতে হবে। তাহলে এখানে যে ভোল্টেজটা আছে, এই ভোল্টেজটা এই দুটো ভোল্টেজ ড্রপে ভাগ হয়ে যাবে, সেটাই বোঝা যাচ্ছে। B1 সমান হচ্ছে IR1, B2 সমান হচ্ছে IR2। হ্যাঁ, তাহলে টোটাল ভোল্টেজটা যদি আমরা লিখি B মাইনাস এদিক থেকে গেছে, উল্টো দিক থেকে গেছে, হ্যাঁ, মাইনাস B, এখান থেকে চিন্তা করো, এই পয়েন্টটা থেকে চিন্তা উল্টো দিয়ে যাও, মাইনাস B প্লাস B2 প্লাস B1 ইকুয়াল 0। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, B ইকুয়াল, এখানে B মাইনাস বিটা দিক চলে গেলে প্লাস হয়ে যাবে, B ইকুয়াল B1 প্লাস B2। বুঝে I1 মান বসে দিয়েছে, I ইকুয়াল B প্লাস B2, ঠিক আছে? তো যে আমরা দেখলাম না, সিরিজের দুটো রেজিস্ট্যান্স যোগ করে টোটাল ভোল্টেজকে আমরা ভাগ করে দিলে টোটাল কারেন্ট বের করতে পারি, সেই জিনিসটা এখানে দেখাচ্ছি। এটা হচ্ছে সিম্পলি ছোট করে ইকুইভ্যালেন্স সার্কিট বলতেছে। ওই দুটো রেজিস্ট্যান্সকে যোগ করে দেওয়া, যে রেজিস্ট্যান্সটা পেয়েছে আমরা সেটা বলি টোটাল রেজিস্ট্যান্স বলি, বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলি। আর EQ, কথা বুঝতে পারতেছি? এগুলো তোমরা এগুলো দেখবে, ভেরি সিম্পল। The equivalent resistance of any number of resistors connected in series is the sum of the individual resistors.
ইন্ডিভিজুয়াল যে আলাদা আলাদা রেজিস্ট্যান্স থাকবে সবগুলো যোগফল হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। কথা বুঝতে পারছি? তবে জি, এখানে স্যার। কি সবগুলো সিরিজে থাকতে হবে। জি, সবগুলো সিরিজে থাকবে। আর এখানে যেটা বলতেছে এটা হচ্ছে B1 B2, এটাকে বলে ভোল্টেজ ডিভাইডার ফর্মুলা। কি বলে এটাকে? ভোল্টেজ ফর্মুলা। ভোল্টেজ ডিভাইডার ফর্মুলা জিনিসটা কি হচ্ছে, এই যে মনে রাখো R1 বাই R1 প্লাস R2 ইন্টু B, B2 সমান হচ্ছে R2 বাই R1 প্লাস R2 ইন্টু B। এখান থেকে আমি দেখাচ্ছি ভোল্টেজ ডিভাইডার ফর্মুলাটা হলো, নিয়মটা হচ্ছে তুমি যদি B1 ভোল্টেজ বের করতে চাও, এই টোটাল ভোল্টেজের সাথে এখানকার রেজিস্ট্যান্স গুণ করতে হবে, ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স R1 R2। আর B2 এর অ্যাক্রসে যদি ভোল্টেজ বের করতে চাও, তাহলে টোটাল ভোল্টেজের সাথে এই R2 রেজিস্ট্যান্সটা গুণ করবা, ডিভাইড হবে টোটাল রেজিস্ট্যান্স। মনে থাকবে কি না? এটাই জি, কিন্তু স্যার। ফাইনালি এখানে দেখাইছি। এটা মনে রাখতে হবে, ভেরি সিম্পল সূত্র, বাট এগুলো মনে থাকলে তুমি অনেক বড় বড় প্রবলেম মুখে মুখে করে ফেলতে পারবা। তাহলে ভোল্টেজ ডিভাইডার সূত্রটা হচ্ছে, এটা মনে রাখো, ভোল্টেজ ডিভাইডার সূত্রটা হলো তুমি যার ভোল্টেজ বের করতে যাবা, যে শাখার ভোল্টেজ বের করব, আর হইছে মোট ওই শাখার রেজিস্ট্যান্স, আর হইছে মোট ভোল্টেজ, আর ভাগ হইছে মোট রেজিস্ট্যান্সের যোগফল। হ্যাঁ, টোটাল রেজিস্ট্যান্স। তবে খেয়াল রাখতে হবে এই ভোল্টেজ ডিভাইডার সূত্রটা ইউজ হবে সিরিজ সার্কিটে। কোথায় ইউজ হবে? সিরিজ সার্কিটে। প্যারালাল সার্কিটে আবার এটা ইউজ হবে উন্মুখতা। তো এখানে রেজিস্টর 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে, 5টা থাকতে পারে, প্রত্যেকটা একই ফর্মুলা ফেলে যে তুমি টোটাল ভোল্টেজ জানলে, এই রেজিস্টরের মান দেওয়া থাকলে তুমি কারেন্ট বের করা ছাড়াই প্রত্যেকটা ব্রাঞ্চে তুমি ভোল্টেজ বের করে ফেলতে পারবা ভোল্টেজ ডিভাইডার রুলকে ব্যবহার করে। কথাটা বুঝতে পারছি কিনা? জি স্যার। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এগুলো দেখবা। প্যারালাল রেজিস্টর এন্ড কারেন্ট ডিভিশন। এই প্যারালাল রেজিস্টরটা ব্যবহার হয় কারেন্টের। হ্যাঁ, ওই যে যার সাথে যার মিল আছে 2.6 আর্টিকেল প্যারালাল রেজিস্টর এন্ড কারেন্ট ডিভিশন। ওই যে আমরা দেখলাম না, এই দেখো রেজিস্টর আমাদের সার্কিট অলরেডি করে ফেলছি, আমরা কিন্তু একটা বড় সার্কিট করে ফেলছি। এখন তোমাদের সিম্পল জিনিসগুলো আছে যেটা অলরেডি করে ফেলছি, আবার এই R1 R2 একটা রেজিস্টর আছে। যখন এই কারেন্টটা আসবে দুটো আগে ভাগ হবে, I1 I2। হ্যাঁ, তাহলে এটা ফর্মুলা কি? আমি যদি এখানকার ভোল্টেজ জানি, হ্যাঁ, এই ভোল্টেজকে এই রেজিস্টর দিয়ে ভাগ করলে এখানকার কারেন্ট জানবো। এখানে প্যারালাল ভোল্টেজ সেম থাকলে ভোল্টেজকে রেজিস্টর দিয়ে ভাগ করলে কারেন্ট জানবো। এই দুটো কারেন্টের যোগফলই হবে এই টোটাল কারেন্ট। কথা বলছো? এটা তো কার কেসিএল ছিল। আর তোমাদের আমরা যে সূত্রটা দেখাইছিলাম, দেখো যে আর এগুলো এই যে এখানে প্রুফ করে দেখাইছি। I1 সমান হচ্ছে, I1 মানে কি? এখানকার ভোল্টেজ আমরা দুটো প্যারালাল যেহেতু আছে, এখানে ভোল্টেজ সেম, এখানে B থাকলে এখানেও B, এখানেও B, B কে R1 দিয়ে ভাগ করেছে। আবার এই I2 বের করার জন্য B কে R2 দিয়ে ভাগ করেছে। হ্যাঁ, এই যে I1 সমান তো I2। আমার ফর্মুলা কেসিএল ফর্মুলাটা জানি, লিখলাম। এই ফর্মুলাতে I1 বসাই দিয়ে এই B কমন নিয়ে B ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, দেখো, where R equivalent is the equivalent resistance of the resistor in parallel. প্যারালাল থাকলে এই কথা আমরা বলছিলাম না, একটু আগে লিখছিলাম না আমি, সেটাই সূত্র রেখে। তাহলে R equivalent কি হয়? উল্টে যায়, R1 R2 বাই R1 প্লাস R2। এই দেখাইছিলাম এটা, ওই সেটা তোমার এখানে প্রয়োগ করেছে সুন্দরভাবে। হ্যাঁ, বাকিরা বুঝতেছো কিনা? ফাহিম কোথায় আছো? ফাহিম আছো? মুসাদ্দেক? এই সিয়ারাই তো নাই, কেন হলো? তোমরা শুনতে পাচ্ছ কিনা? জি স্যার, শুনতে পাচ্ছি তো আমরা। শুনতে পাচ্ছি স্যার। তোমরা শুনতে পেলে সিয়ার দুজন গেল কই? মাহমুদুল? জি স্যার। এই সিয়ারা গেছে কোথায়? তো যাই হোক, তোমরা সিয়ারদের সাথে শেয়ার করবো আর কি। তাহলে আমরা এই যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফর্মুলাটা এটা লিখতে পারি আর কি। এই যে R ইকুইভ্যালেন্ট, তোমার এখানে দুইটা রেজিস্ট্যান্স হবে এরকম না, এরকম 3টা হতে পারে, 4টা হতে পারে, n সংখ্যক হতে পারে। তখন এই ফর্মুলাটা হচ্ছে এটা 1/R1 প্লাস 1/R2 প্লাস ডট ডট 1/Rn। 3টা হলে এখানে n এর জায়গায় 3 হবে। এভাবে করে তোমরা বের করতে পারবে R ইকুইভ্যালেন্ট। ঠিক আছে? আর এই কন্ডাক্টেন্স হচ্ছে, হ্যাঁ, রেজিস্ট্যান্স উল্টা, সেখানে কন্ডাকশন ফর্মুলাটা এইটা। কথা বুঝতে পারছি? রেজিস্ট্যান্সের যেটা হবে কন্ডাক্টেন্স হবে তার উল্টা।
কি হবে? সিম্পল একই রেজিস্ট্যান্স যদি লেখা বাট সেটা কন্ডাকশন যদি বের করতে চাই, রেজিস্ট্যান্স গুলো হচ্ছে 1/R1 হয় আর কন্ডাকশন গুলো হচ্ছে শুধু G1 G2 G3 হয়। যেমন রাখতে হবে যে লেখা আছে এই যে G1 মানে হচ্ছে 1/R1, রেজিস্ট্যান্স আর কন্ডাকটেন্স হচ্ছে উল্টা। যেখানে রেজিস্ট্যান্স বেশি মানে কি বাধা বেশি, কন্ডাকটেন্স মানে কি সেখানে কারেন্ট যাইতে দেবে। তাহলে এইগুলো তোমরা দেখবা, এই যে কথাটা পড়বা এই কন্ডাকটেন্সের the equivalent conductor of this circuit is in parallel. তো স্যার ক্লাস থেকে বের করে দিছিল স্যার। হ্যাঁ স্যার খুঁজছিল মনে হয় স্যার আমাকে, স্যার ক্লাস থেকে বের করে দিছিল স্যার জুম। কে? স্যার জুম মাঝে মধ্যে স্যার ডিস্টার্ব করে স্যার, ক্লাস থেকে অটোমেটিক বের করে দিয়েছে। আরে তোমাকে বের করে সিআরকে বের করে আর মানুষকে পায় না। এটা সবারই হয় স্যার। নেট প্রবলেম হলে স্যার এরকম হয়। নেট স্যার একটু এদিক সেদিক হলে স্যার বের করে দেয়। কিন্তু আমাকে তো দিল না, আমি স্যার মানুষ নাকি, এই কারণে। স্যার আপনি হোস্ট এই জন্য স্যার। তোমাদের তো কো হোস্ট বানাইছি, তুমি তো কম পাওয়ারের লোক না। তো যাই হোক, তাহলে এটা জিনিস। আর এটা বলে শেষ করে দেবো, আজকে বেশি পড়াবো না। এই মজার একটা জিনিস, হ্যাঁ, একটা হচ্ছে শর্ট সার্কিট, একটা হচ্ছে ওপেন সার্কিট। তো শর্ট সার্কিট তো বোঝোই, যেখানে শর্ট সার্কিট হয়ে যাবে সেখানে অনেক বেশি কারেন্ট ফ্লো করে আর এখানে আগুন লেগে যায়, পুড়ে যায়। শুনছো না? তাহলে এই যে একটা সার্কিট দেখতেছো এই সার্কিটে কি এই মাথাটা শর্ট, তাহলে এই যে আমি আই কারেন্টটা যদি ফ্লো করে, হ্যাঁ আই কারেন্ট যদি ফ্লো করে, তাহলে এই রেজিস্টর দিয়ে কত কারেন্ট যাবে আর এখান দিয়ে কত কারেন্ট যাবে বলতে পারবা? স্যার কারেন্ট যাবে না, শর্ট করে দিয়ে। রেজিস্টারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না কেন যাবে না? স্যার, এখানে শর্ট দিয়ে কারেন্ট চলে যাবে। হ্যাঁ, মানে রেজিস্টর তো বাধা দেয়, তো বাধাহীন পথ চলে ওই জন্য যাবে। হ্যাঁ, কারণ খুব ভদ্র মানুষ, বুঝছো, ও বাধা আমাদের পছন্দ করে না। যেখানে সরল পথ পাবে ওদিক দিয়ে চলে যাবে, মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে যেখানে রেজিস্টর থাকবে সেখানে কারেন্ট যাইতে পারে না, বাধা দেয়। এই কারণে যেখানে পথ খোলা পাবে ওখান থেকে কারেন্ট চলে যাবে। ওই খোলা থাকার কারণে এই রেজিস্টরের ভিতর দিয়ে আর ওয়ানের ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না। ঠিক আছে, ক্লিয়ার? আর শর্ট মানে হচ্ছে আর ওয়ানের মান 0 ধরা হয়। ওকে, আর যদি ওপেন সার্কিট হয় তাহলে কি হবে? তাহলে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, হ্যাঁ, অসীম রেজিস্ট্যান্স। হ্যাঁ, আমরা এটাকে অ্যাকচুয়ালি ওপেনটাকে আমরা অসীম রেজিস্ট্যান্স ধরি। আর অ্যাকচুয়ালি অসীম বলে তো অসীম নাই, মানে এমন ভোল্টেজ অ্যাপ্লাই করলে এই অসীম জায়গাতেও কারেন্ট ফ্লো করে, সেটা হচ্ছে এক্সেপশনাল কেস, সেটা হচ্ছে অন্য ব্যাপারে আসে। সিম্পল কেজে ওপেন সার্কিট থাকলে সেখানে কারেন্ট যেতে পারে না, কিন্তু সেখানে কি পাওয়া যায়? ভোল্টেজ পাওয়া যায়। তোমার এখানে যে ভোল্টেজটা থাকবে, হ্যাঁ, এই রেজিস্টার অ্যাক্রসে যে ভোল্টেজ থাকবে, যদি এটা ওপেন থাকে এটার অ্যাক্রসে সেম ভোল্টেজ থাকবে। ওপেনে কি থাকবে? সেম ভোল্টেজ থাকবে। কথা বুঝতে পারছি? ওপেনে কি থাকবে? এখানে যে ভোল্টেজ থাকবে এখানে সেম ভোল্টেজ থাকবে। কথা মনে থাকবে? কিন্তু কারেন্ট কি থাকবে? কারেন্ট এখানে হবে 0। আর এখানে ভোল্টেজ কত বলতে পারবো? আর শর্টে ভোল্টেজ কত? সাপ্লাই যা ভোল্টেজ তাই। সাপ্লাই ভোল্টেজ শর্টে ভোল্টেজ হয়ে যাবে 0। শর্টে কি হয়ে যাবে? ভোল্টেজ হয়ে যাবে 0। কি হয়ে যাবে বলো? 0 হবে না? তোমার তো রেজিস্টারই নাই, ড্রপই নাই। তুমি কারেন্ট যাচ্ছে অনেক, কিন্তু রেজিস্টার হচ্ছে 0। তাহলে গুণ করলে এখানে ভোল্টেজ হবে কত? 0 দিয়ে কোনো কিছু গুণ করলে কি হয়? 0 হয়ে যায় না? জি স্যার। তাহলে মনে রাখতে হবে এই কথাগুলো, যে শর্টে কারেন্ট অনেক বেশি থাকে বা ওই ফুল কারেন্টটা শর্ট দিয়ে যাচ্ছে, বা রেজিস্টার 0। কিন্তু এখানে যদি আমি লিখি, এখানে B2 যদি লিখতে যাই, তাহলে এখানে তাহলে এখানে B2 ভোল্টেজ বলি, এই B2 ভোল্টেজের মানটা হবে 0 বলি, মনে রাখতে হবে। আর এখানে যদি আমি ভোল্টেজ বলি, এখানে যদি তোমার ভোল্টেজ B বলো, এটা একমাত্র B হবে। এখানে ভোল্টেজ যেটা হবে এই B2 যদি ভোল্টেজ বলো, এখানে ভোল্টেজ হবে B। এই কথা বুঝছো কিনা? B বলতে এটা কত বলো, তোমার 10 ভোল্ট বলো, তাহলে এখানে 10 ভোল্ট হবে। কথা বুঝছে? ইম্পর্টেন্ট কথা কিন্তু। জি স্যার। হ্যাঁ, তাহলে আজকে এ পর্যন্ত থাকলো। তোমরা এই স্যার ওইটা আরেকবার বলবেন স্যার? জি অবশ্যই বলবো। কোনটা বলবো? এটা? জি স্যার, ওই যে রোটা ইনফিনিটি যেটা। হ্যাঁ, ইনফিনিটিতে ওপেন সার্কিট,
তো ওপেন সার্কিট থাকার পরে এখানে যেহেতু ওপেন সার্কিট, এখান থেকে কোনো কারেন্ট যেতে পারতেছে না, কিন্তু এখানে আমরা ভোল্টেজ পাবো। এখানে একটা কোন ভোল্টেজটা পাবো? প্যারালাল যেহেতু এখানে যে ভোল্টেজ থাকবে, এখানে যে ভোল্টেজ থাকবে, সাপোজ 12 ভোল্ট সাপ্লাই দাও, তাহলে এখানে কিন্তু 12 ভোল্ট থাকবে রেজিস্ট্যান্স, এখানেও সে 12 ভোল্ট থাকবে প্যারালাল। এই কথাই বলছি, এখন বুঝতে পারছো? জি স্যার। এটা আছে ইম্পর্টেন্ট। তাহলে ওপেন সার্কিটে ভোল্টেজ পাওয়া যাবে কিন্তু কারেন্ট জিরো, শর্ট সার্কিটে কারেন্ট পাওয়া যাবে কিন্তু ভোল্টেজ জিরো। এই কথা মনে রাখতে হবে, একটা একটা উল্টা। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। জি জি স্যার। স্যার ক্লিয়ার। যারা যারা ক্লিয়ার হবে নিজেরা ডিসকাস করবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আর তোমরা এই প্রবলেমটা সলভ করে সিম্পল সিরিজ পার্কিংতে তোমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলছে। আমরা যেটা বলি করি না, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা টোটাল রেজিস্ট্যান্স বলি। এই টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে আরেকটা নাম আমরা বলি টোটাল রেজিস্ট্যান্স। এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স বের করতে কিভাবে দেখবা, হ্যাঁ। এবং এই সার্কিট 2.9 পর্যন্ত তোমাদের পড়া এবং হোমওয়ার্ক না, 2.10 ও আসছে, 2.10 ও করবা। এই সার্কিটে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবা, আর 2.10 এর প্র্যাকটিক্যালটা করবা। ঠিক আছে।